স্যার, একটা কথা বলার জন্য এসেছে। কি কথা? স্যার, বিষয়টা হচ্ছে যাদের আমরা ধরেছি তারা স্বীকার করেছে এই বুড়োর সাথে উনি জড়িত আছে। এরপর আবির আকাশকে বাকি কথা বলতে থাকে। সবটা শোনার পরে অনেকটা অবাক হয়। তুমি কি শিওর? জি স্যার, আমি শিওর, কিন্তু ওনাকে যে ধরবো তার জন্য তো তার উপর উনি একজন পাওয়ারফুল লোক, সেই জন্য আমার ভয় করছে। আমি ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসি। এইদিকে আবির তো চলে যায়। তখন আকাশ ভাবতে থাকে কিভাবে কি করবে, কেননা ওনার মতন একজন লোক এরকম কাজ করবে তা আকাশ ভাবতেও পারেনি। কিন্তু যে কোনোভাবেই হোক কিছু একটা তো করে নিতে হবে, নয়তো দেশটাকে ধ্বংস করে দেবে তারা। একটু পরে আকাশ বাসায় আসে, তবে আকাশ একাই থাকে ওর বাসায়। এক কথায় আকাশের আপন বলতে এই দুনিয়ায় কেউ নেই, ও একাই থাকে। বাসায় এসে বারান্দায় চেয়ারে বসে কফি খেতে থাকে আর এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। তখনই আকাশের সামনে থাকা খবরের কাগজ চোখে পড়ে। ওই কাগজে থাকা কিছু লেখা পড়ে আকাশের মুখে একটু হাসি ফুটে ওঠে। সেজন্য পরের দিন অফিসে আসে। আমি কয়েকটা দিনের জন্য অন্য কোথাও যাচ্ছি, এক কথায় মাসও লেগে যেতে পারে, সেজন্য এই দিকটা তুমি সামলাবে। জি স্যার, তাই হবে। তবে একটা কথা বলে রাখি, বেশি প্রয়োজন ছাড়া আমাকে কল করবে না। এর চেয়ে বেশি প্রয়োজনে যদি আমাকে এখানে আসতে হয় সেটা জানিয়ে দিও। ঠিক আছে স্যার। বিকেলবেলায় একটা ফর্ম পূরণ করতে থাকে অনলাইনে। এবার সে ফর্মটা কিসের, আকাশ কী নিয়ে চাকরি করে, সেগুলো আপনারা গল্পের সাথে থাকলেই আস্তে আস্তে জানতে পারবেন। আপাতত সামনে কি হচ্ছে আপনারা শুধু সেগুলো ফলো করতে থাকেন, তাহলে গল্পের কিছু কিছু অংশ বুঝিয়ে নিতে পারবেন। এইদিকে ফর্ম পূরণ করে ঘুম দেয়। অন্যদিকে স্যার, অনেকে তো আবেদন করেছে। এদের মধ্যে কতজন আছে যারা প্রস্তুত আছে এই কাজের জন্য? এখানে তো অনেক লোকে আবেদন করেছে। সবচেয়ে বড় কথা হলো আমরা যেগুলো চাচ্ছি সেগুলো খুব কম লোকের মধ্যেই আছে। যারা সব শর্ত পূরণ করতে পেরেছে ওদের এখানে ডেকে আনো আর ওদের টেস্ট নিতে থাকো। দেখো ওখান থেকে কতজন লোক পাওয়া যায়। জি স্যার, তাই করতেছি। 2 দিন পর আকাশকে ডাকা হলো। অনেক প্রতীক্ষার পর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আকাশ প্রবেশ করলো। এক কথায় স্মার্টনেসের কোনো কিছুই কমতি রাখেনি, কেননা একটু পরে আপনারা যা শুনবেন এতে আপনারা নিজেই বুঝে যাবেন অনেক কিছু। যাদের টাকা হয়েছে তারা সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়ে যান। একে একে 10 জন লোক লাইন ধরে দাঁড়ায়। এরপর ওনারা ওদের টেস্টগুলো নিতে থাকে। ওনারা যা যা সিভিতে লিখেছিল সেখান থেকে কি কি পারে তা দেখার জন্য একে একে অনেকে টেস্ট নেওয়া শেষ। এবার আকাশের পালা। এই ছেলে, এইদিকে আসো। জি স্যার, বলুন। নাম কি তোমার? পারভেজ হোসেন আকাশ। আগে কোথাও কি কাজ করেছো? না স্যার। তাহলে তুমি সিভিতে যা যা লিখেছো সবটা কি পারো? হ্যাঁ স্যার, পারি তো। আচ্ছা, প্রথমে তোমার মারামারি দেখি। আমি 3 জন বডিগার্ড পাঠাচ্ছি, তুমি দেখি ওদের কিভাবে মোকাবেলা করো। জি স্যার, পাঠান তাহলে। একটু পরে 3 জন পাঠানো হলো। ওরা আকাশের সাথে পেরে উঠছে না, যা ওনারা দেখতে পাচ্ছে। এবার তুমি বন্দুক চালিয়ে দেখাও। তাহলে বলুন কাকে মারতে হবে। এখানে 3টা পুতুল আছে, এখান থেকে মারলেই হবে। ঠিক আছে, দিন তাহলে বন্দুক। এরপর বন্দুক দিলে ওটা দিয়ে সবগুলো নিশানা ভালোভাবে পারে। এটা দেখে অনেকে অবাক হয়, কেননা যতগুলো লোক এসেছে পরীক্ষা দিতে সবার থেকে ওনারা আকাশের দক্ষতা বেশি দেখছে। তাছাড়া দেখারই কথা, আপনারা যখন আকাশের আসল পরিচয় জানতে পারবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বাকি টেস্টগুলো তো ভালোই দেখতেছি। তাহলে আমি কি চাকরিটা পাবো? তোমার দক্ষতা ভালো, সেজন্য তোমাকে স্যারের পলিটি গার্ড হিসেবে রেখে দিলাম, আর বাকিরা বাসায় থাকবে। আমি কবে থেকে জয়েন করব? 3য় দিন চলে আসবে। তোমার ডিউটি শুরু হবে খুব সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। আর এই কাজের জন্য তোমাকে মাসে 50,000 টাকা করে দেয়া হবে। এটা তো অনেক বেশি টাকা। চিন্তা করো না, কয়েকটা মাস করো, আরো বাড়িয়ে দেব। সেটা তোমার আরো দক্ষতা দেখার পরে। তাহলে তো ভালোই হবে। ঠিক আছে, তুমি তাহলে এখন এসো। জি স্যার, আসতেছি। এই বলে চলে আসে, কেননা এই 3 দিনে আকাশের জন্য পোশাক থেকে শুরু করে কার্ড সব কিছু বানানো হবে। এইদিকে আকাশ বাসায় এসে আবিরকে কল দেয়। স্যার, কিছু জানতে পেরেছেন?
3 দিন পরে আমি ওনার বাসায় ঢুকে যাব। এরপর আমি বাকি খেলা দেখা শুরু করব। কোনো কিছু লাগলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আমি আপাতত 3 দিন অফিসে আসতেছি। তুমি রফিক চৌধুরীর সম্পর্কে যত তথ্য আছে সব তথ্য আমার টেবিলে এনে রাখো। আমি বাকিটা এসে দেখে নেব। আচ্ছা, তাই করব। পরের দিন আবির সব কিছু রেডি করে আকাশের টেবিলে এনে রেখে দেয়। একটু পরে আকাশ পুরো ফাইল পড়তে থাকে। ওই ফাইল পড়ে অনেক কিছুই জানতে পারে। সবটা জানার পর, এটা কি শিওর? জি স্যার, 100% শিওর। আচ্ছা, তুমি তাহলে যাও এখন। জি স্যার, যাচ্ছি। যদি কোনো প্রয়োজন হয় জানাবেন। একটু পরে বাকি সব তথ্য জোগাড় করতে থাকে। ওইগুলো জোগাড় করা হয়ে গেলে তৃতীয় দিন আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। তুমি তাহলে আসলে? জি স্যার। আসতে কোনো অসুবিধা হয়নি তো? রাস্তায় জ্যাম ছিল সেজন্য। চিন্তা করো না, এখন থেকে রাস্তায় কোনো জ্যাম থাকবে না। কেন স্যার? আমরা যে রাস্তা দিয়ে যাব সে রাস্তায় সব সময় ফাঁকা থাকবে, সেজন্য। ও আচ্ছা, তাই বলেন। এদিকে সকাল 9:30 বেজে যায়। রফিক চৌধুরী অফিসে যাওয়ার জন্য বের হয়। ওনার সাথে আকাশও বের হয়ে যায়। কিন্তু ওরা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই সব রাস্তাগুলো অনেক ফাঁকা, সেজন্য 20 মিনিটেই ওরা চলে আসে অফিসে। এদিকে রফিক চৌধুরী কাজ করতে থাকে ওনার অফিসে। তখনই ওনার মোবাইলে একটা কল আসে। উনি রিসিভ করে কথা বলে বডিগার্ডকে ডাক দেয়। বডিগার্ড সামনে এসে, জি স্যার, বলুন। এখান থেকে একটা গাড়িতে করে কিছু বডিগার্ড এয়ারপোর্টে পাঠিয়ে দাও তো। কারোর তো আজকে আসার কথা না। ওদের মধ্যে কেউ তো আসছে না। তাহলে কে আসতেছে স্যার? নতুন করে যাদের নিয়োগ করেছো ওদের মধ্যে দেখতে ভালো আর দক্ষতা সেরকম দেখে একজনকে পাঠাও। জি স্যার, পাঠাচ্ছি। একটু পরে আকাশকে নিয়ে আসে। তারপর কিছু কথা বলে। কথা শেষ হওয়ার পর, কিন্তু ওনাকে চিনব কি করে? তুমি ওকে চিনতে হবে না। গেটের সামনে তুমি শুধু ওর নামে একটা কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাহলেই হবে। জি স্যার, যাচ্ছি তাহলে। কিন্তু কিন্তু কি? ওনাকে কি সরাসরি বাসায় নিয়ে যাব? হ্যাঁ, বাসায় নিবে। ঠিক আছে স্যার। ওখান থেকে বের হয়ে এয়ারপোর্টে চলে আসে। ওনার কথা মতো দাঁড়িয়ে আছে কার্ড নিয়ে ওই গেটের সামনে। এইদিকে আকাশ আশেপাশে শুধু দেখতে থাকে। কিছুক্ষণ পরে একটা মেয়ে আকাশের সামনে এসে দাঁড়ায়। সরুন তো সামনে থেকে। কথাটা কি আমাকে বলছেন? আপনি কি বয়রা নাকি? আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে আপনার কি তাই মনে হচ্ছে? এই কোন অ্যাঙ্গেল থেকে নিজেকে সুন্দরী দাবি করছেন বলেন তো? কি এত বড় সাহস তোমার? সামনে থেকে সরেন তো, যত সব ফালতু মেয়ে এসে বিরক্ত করার জন্য। সরে না দাঁড়ালে কি করবি তুই? আর তুই কাকে যত সব ফালতু মেয়ে কাকে বলছিস? দেখুন, কিছুক্ষণের মধ্যে আমাদের স্যারের মেয়ে চলে আসবে, সেজন্য আপনি এখন এখান থেকে চলে যান। আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে উনি না আমাকে দেখতে পারবে, না এই বোর্ডে থাকা নামটা দেখতে পারবে। সেজন্য সরেন তো। তুই যাকে খোঁজার জন্য এখানে দাঁড়িয়ে আছিস আমি সেই মেয়ে। বললেই হলো নাকি? আমি যখন বলেছি তখন হবেই। সত্যি বলছেন তো? আমাকে দেখে কি মিথ্যেবাদী মনে হচ্ছে? কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তা তো বলাই মুশকিল। তার মানে কি আমি মিথ্যা বলছি? আমার কাছে তো তাই মনে হচ্ছে। তোকে তো আমি দেখে নেব। মোবাইলটা দেখে তো। আমার মোবাইল আমি তোকে কেন দেব? আজকের পর তো আমার সাথে তোমার দেখা হবে না, সেজন্য তোমার মোবাইলে একটা ছবি তুলে দেব। তাহলে ওই ছবিটা দেখি বাকিটা করে নিতে পারবে। ইরা আকাশের কথা শুনে পাসপোর্ট এগিয়ে দেয়। পাসপোর্টের নাম দেখে আকাশ তো অবাক হয়েছে, হাত কাঁপা শুরু হয়েছে, সাথে পাসপোর্ট নিচে পড়েছে। তোকে এবার কিছু বলতে হবে? না ম্যাডাম, দুঃখিত ম্যাডাম। লাগেজ নিয়ে আয়। লাগেজ নিব আমি? তুই ছাড়া আর তো কাউকে দেখছি না, তাহলে তোকেই তো নিতে হবে। কিন্তু আমি তো ড্রাইভার না। ওই তুই কি নিবি নাকি আমি বাবাকে কল দেব? নিচ্ছি ম্যাডাম, কল করতে হবে না। এরপর সবটা নিয়ে চলে আসে ইরার পেছনে। গাড়িতে এসে বসে পড়ে। তবে ইরার মুখে অনেক বিরক্তিকর চাপ। এর কারণ তো আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন। ম্যাডাম প্লিজ, স্যারকে এই বিষয়ে কিছু বলবেন না। না বলার কারণে আমি কি পাবো? কি চান আপনি? বাবাকে তো এখনো বলাই হয়নি আমি যে দেশে এসে নামলাম, সেই জন্য তুই এখন আমাকে নিয়ে হোটেলে যাবি। ছি ম্যাডাম, আমি এরকম ছেলে নই।
হই, আমি কি তোকে ওইসব করার জন্য নিতে বলেছি নাকি? তাহলে হোটেলে যেতে বলছেন কেন? আমি এই ড্রেস চেঞ্জ করব, সেজন্য তোকে হোটেলে নিয়ে যেতে বলেছি। আপনি চাইলে তো গাড়িতেই চেঞ্জ করে নিতে পারেন। তোর কি মাথা খারাপ? আমি তোর সামনে। পুরো কথাটা না শুনে এভাবে ছেদ করে উঠে রেগে যান কেন? তুই নিজেকে কি ভাবিস বলতো? আপাতত কিছুই ভাবছি না, তবে আপনি কিভাবে ড্রেস চেঞ্জ করবেন সেটার উপায় পেয়েছি। আমি গাড়ির বাইরে থাকবো, আপনি ভিতর থেকে চেঞ্জ করে নেবেন। কেননা হোটেলে যেতে চাইলে অনেকে দেখে নিলে শেষে আপনারই বদনাম হবে। অনেকে তো বলবে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে শেষে কিনা একজন বডিগার্ডের সাথে হোটেলে। ছিছি, ভাবতো আমার ঘিনে আসে। বাইরে থেকে তো ভিতরে দেখা যাবে। এই গাড়ির ভিতরে কি হচ্ছে তা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, তবে আপনি ভিতর থেকে বাইরে সবকিছু দেখতে পারেন। ঠিক আছে ঠিক আছে, তা তুই ভিতরে কোনো ক্যামেরা লাগিয়ে যাসনি তো? বুঝেছি, আপনাকে হোটেলে নিতে হবে। তার প্রয়োজন হবে না, তুই বাইরে যা, আমি চেঞ্জ করে টোকা দিলে তখন গাড়িতে উঠবি। ঠিক আছে। এইদিকে আকাশ বের হয়ে আসে, অন্যদিকে ইরা ও ড্রেস চেঞ্জ করতে থাকে। এইদিকে গাড়ি এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একজন পুলিশ সেখানে আসে। কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে এখানে এভাবে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিস কেন? গাড়ি অনেকক্ষণ ধরে চলছিল তো, সেজন্য আমি ইঞ্জিন ঠান্ডা করার জন্য গাড়িটা দাঁড় করালাম। আমাকে দেখে কি তোর বোকা মনে হচ্ছে? বোকা কেন মনে হবে? তোর কথা শুনে তো আমার থেকে তাই মনে হচ্ছে। তাছাড়া তোর কাছে বন্দুকও আছে। তুই আসলে কে বলতো? আর ভিতরে কে আছে? গাড়ি এইভাবে নড়াচড়া কেন করছে? ভিতরে ম্যাডাম আছে। ম্যাডামের সাথে কোনো পুরুষ আছে দেখি তো। শুধু ম্যাডাম, কোনো পুরুষ নেই। তুই বললেই কি আমি বিশ্বাস করে নেব? দেখুন অফিসার, এরকম ভাবে কথা বলার জন্য কিন্তু আপনাকে পরে বসতে হবে। কি? পুলিশকে হুমকি? এ কথা বলে আকাশের কলার চেপে ধরে। এরপর গাড়ির দরজা খুলতে যাবে, কিন্তু সেটা খুলছে না, কেননা দরজা তো ভেতর থেকে আটকানো, সেই জন্য। এইদিকে ইরার কাজ শেষ, সেজন্য বের হয়ে আসে ভেতর থেকে। কি ব্যাপার অফিসার, আপনি ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ম্যাডাম দেখুন না, উনি আমাকে অনেক কথা বলছে, সাথে আপনাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে। কথাগুলো কি সত্যি? তুই কে রে? আমি তোকে কৈফিয়ত দিতে যাব? বেশি কথা বলে দুজনকেই জেলে দিয়ে দেব। তোর সাহস তো কম না, তুই জানিস আমি কে? তুই যেই হোস না কেন তাতে আমার কি? এর সাথে গাড়ির ভেতরে নোংরামি করার জন্য তোদের। বাকি কথা বলার আগেই আকাশ পুলিশ অফিসারকে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে পুলিশ অফিসার তো আরও বেশি রেগে যায়। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? আজকে তোরা এমন হাল করবো তুই সেটা সারা জীবন মনে রাখবি। ইরা ফোন বের করে কল দিতে যাবে, এর আগেই আকাশ একটা কার্ড বের করে অফিসারকে দেখায়। অফিসার কার্ড দেখে আকাশকে স্যালুট দিয়েই পা জড়িয়ে ধরে। এতে ইরাও তাকিয়ে আছে, কেননা একটু আগে যে কিনা এত খারাপ খারাপ কথা বলেছিল সে হঠাৎ করে পা ধরে আছে, সেজন্য অবাক হয়। স্যার, আপনি আমাকে পারিনি। প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন। আমি এই ভুল জীবনেও করব না। শুধু এবারের মতো আমাকে মাফ করে দিন স্যার। তোকে মাফ করে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি যে কোনো শর্ত মানতে রাজি। তুই এখন ওনার কাছে ক্ষমা চাইবি, উনি যদি তোকে মাফ করে দেয় তাহলেই তোর ক্ষমা আছে। পুলিশ অফিসার এবার ইরার কাছে এসে কান্না করতে থাকে। অনেকটা সময়ের পর ইরা মাফ করে দেয়। এরপর থেকে কারো সম্পর্কে এরকম বাজে মন্তব্য করার আগে দুইবার ভেবে নিবি। কারো সম্পর্কে আর আমি বাজে মন্তব্য করব না। ঠিক আছে, যা এখন। পুলিশ অফিসার যাওয়ার পরে ওরা দুজনেই গাড়িতে এসে বসে পড়ে। দেখলি তো, তোর জন্য আমাকে কত নোংরা কথা শুনতে হয়েছে। আমি কি জানতাম নাকি হ্যাঁ এরকম কিছু যে হবে? তাছাড়া তেমন কিছু হয়নি। এসব আপনার বাবাকে বলতে যায় না, নয়তো উনি আবার অনেক ঝামেলা করে বসবে। বাবাকে এই ব্যাপারে কোনো কিছু জানাবো না, কিন্তু তুই ওকে কি এমন দেখালি যার কারণে তোকে স্যার বলছে? আমি যে আপনাদের এখানে কাজ করি ওই কার্ড দেখিয়েছি, সেজন্য ছেড়ে দিয়েছে। ঠিক আছে, চল। এরা যেতে থাকে। আসলে আকাশ মিথ্যে বলেছে, কেননা আকাশ বডিগার্ডের কার্ডের বলতে অন্য একটা কার্ড দেখিয়েছে, যে কার্ডের সম্পর্কে আপনারা আরও পরেই একটু পরে জানতে পারবেন। তাহলে আকাশ আসলে কি কাজ করে ও সবটা জানতে পারবেন। এইদিকে ওরা বাসায় চলে আসে। বাসায় এসে ইরা ওর বাবা মার সাথে দেখা করে কথা বলে রুমে চলে আসে। এইদিকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি স্যার। ওর লাগেজগুলো তুমি একবার ওর রুমে নিয়ে যাও। আমাকে কি যেতে হবে? দেখো, ও তো কাউকে তেমন চেনে না, তুমি তো ওকে এনেছো, সেজন্য তুমিই নিয়ে যাও।
জি স্যার, যাচ্ছি তাহলে। লাগেজ নিয়ে ভেতরের রুমে যেতে থাকে। এইদিকে ইরা তো ড্রেস চেঞ্জ করছে। সেই সময় আকাশ ভেতরে ঢুকে পড়ে। ইরাকে ওই রকম অবস্থায় দেখে ফেলে। এতে ইরা চিৎকার করতে যাবে, এর ভেতরেই আকাশ এসে ইরার মুখ চেপে ধরে। প্লিজ ম্যাডাম, চিৎকার করবেন না। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। স্যার আমাকে পাঠিয়েছে আপনার এই লাগেজ রুমে নিয়ে আসার জন্য। কারো রুমে ঢুকতে গেলে আগে দরজা নক করতে হয়। আপনি রুমে না করে ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করে নিলেই তো পারেন। আমার রুম আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? আমার তো কিছু যায় আসে না, সেজন্য এসেই তো সব দেখে নিলাম। বাহিরে ভুলো কাউকে এই ব্যাপারে কোনো কিছুই বলবি না। ঠিক আছে ম্যাডাম, কোনো কিছুই কাউকে বলবো না। মনে থাকে যেন। লাগেজ রেখে বের হয়ে নিচে আসে। তখন আকাশ খেয়াল করে রফিক চৌধুরী কারোর সাথে কী নিয়ে যেন কথা বলতে থাকে। সেজন্য কাছে তো আসে, কিন্তু তাও শুনতে পারছে না। কি করি এখন? উনি তো এখনই বের হবে, কিন্তু কোন গাড়িতে করে, কোথায় যাবে সেসব তো জানা দরকার। কিন্তু কিভাবে কি করব? তখনই আবিরের কথা মনে পড়ে। সেজন্য কল দেয় আবিরকে। ব্যাপারটা সব বুঝিয়ে বলে। আমি এক্ষুনি আসতেছি। এইদিকে আবির বাসা থেকে একটু দূরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রফিক চৌধুরী তো বের হয়েছে, সেজন্য আবির ওনাকে ফলো করতে থাকে। কেননা রফিক চৌধুরী কোনো বডিগার্ড ছাড়াই বের হয়েছে। অন্যদিকে আকাশ সেই সুযোগে রফিক চৌধুরীর রুমে এসে বাকি সবটা তল্লাশি করেও কোনো কিছু পায়নি। রুমে তো কোনো তথ্য উনি রাখেনি, তাহলে এখন কি করব? কিভাবে এই রহস্য খুঁজে বের করব? আচ্ছা, আবির কি করছে, ওর খোঁজ নিয়ে দেখি। সেজন্য আবিরের সাথে কথা বলে কিছু কথা জানতে পারে। সবটা জেনে, তুই কি শিওর উনি ওখানেই আছে? জি স্যার, আমি শিওর। উনার উপরে নজর রাখো। উনি কার সাথে দেখা করে, কোন কোন গাড়ি এসেছে, সব কিছু ছবি নিয়ে তোমার কাছে রাখো। আমি এখান থেকে যখন বাসায় ফিরবো তখন তোমাকে কল দিলে আমার মোবাইলে সেসব তুমি পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, আমি তাহলে সেটাই করব। তাহলে তোমার কাজ শেষ করো। কথাটা বলে যেই পেছনে ফিরে তাকায় তখনই ইরাকে দেখতে পায়। তবে আকাশ একটু ঘাবড়ে যায়নি। যতটা নর্মাল থাকার দরকার ঠিক ততটাই নর্মাল আছে। কি ব্যাপার? কার সাথে কথা বলছেন? বাইরের সিকিউরিটি চেক করার জন্য কথা বলছিলাম। বুঝতে পেরেছি, চলুন আপনাকে নিয়ে বের হব। কিন্তু ম্যাডাম, এখন তো রাত 9টা বাজে। এত রাতে কোথায় যাবেন? তাছাড়া রাতে তো বের হওয়া ঠিক না। আরে আমার বান্ধবীগুলো একটা পার্টি দিয়েছে, ওই পার্টিতেই যাব। কিন্তু স্যার, ম্যাম ওনারা যদি... একটা কাজ করো, বডিগার্ডের পোশাক চেঞ্জ করে অন্য একটা পোশাক পরে নাও। এক কথায় তুমি যে বডিগার্ড সেটা বোঝা যেন না যায়। আচ্ছা চলুন তাহলে, রাস্তা চেঞ্জ করে নেব। ঠিক আছে, চলো তাহলে। এটা তো বেরিয়ে পড়ে। রাস্তায় গাড়ির মধ্যে ড্রেস চেঞ্জ করে নেয়। এরপর ওরা পার্টিতে চলে আসে। ওখানে ইরা ওর বান্ধবীদের কাছে চলে আসে, এসে ওদের সাথে আড্ডা দিতে থাকে। এইদিকে আকাশ অন্য একটা পাশে দাঁড়িয়ে আছে। তখনই, ইরা, ওই ছেলেটা কে হরে? কোন ছেলের কথা বলছিস? যে ছেলেটা তোর সাথে এলো? আরে ও তো আব্বুর বডিগার্ড। কি বলিস? এত হ্যান্ডসাম একটা ছেলে বডিগার্ডের চাকরি করে? তোর কি পছন্দ হয়েছে? পছন্দ না হয়ে কি উপায় আছে? একটু সেটিং করিয়ে দে। হঠাৎ এখন তোর ব্যাপারে কথা বললে উল্টো তোকে ছ্যাঁচড়া মেয়ে ভেবে নেবে। আমি ওকে এখানে ডাকবো, তারপর তুই আস্তে আস্তে কথা বলিস। আমি পাশে থাকবো, চিন্তা করিস না। ঠিক আছে। একটু পরে ইরা আকাশকে ডেকে ওদের পাশে বসতে বলে। আকাশ রাজি হয়নি প্রথমে, কিন্তু ইরা বারবার বলাতে বসেছে। কিছুক্ষণ পরে, আচ্ছা, আপনার সম্পর্কে ইরার থেকে অনেক কিছু শুনেছি। উনি নিজেই তো আমার সম্পর্কে কোনো কিছু জানে না, সেখানে আপনাকে কিভাবে আর কি বলবো? আরে যতটুকু জানে ততটুকু বলেছে। আচ্ছা ম্যাম, রাত 11টা বাজে। আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে আবার বাসায় যেতে হবে। কিন্তু আমি তো আজকে এখানে থাকবো, সেজন্য তোমাকেও থাকতে হবে এখানে। কিন্তু আমি কি করে থাকবো? আমার তো বাসায় কাজ আছে। বিয়ে তো করনি, তাহলে কি এমন কাজ থাকবে? সেজন্য আমি সকালে ফিরে যাব, তাই সকাল পর্যন্ত আমার দেখাশোনার দায়িত্ব তোমার কাছে। এই বলে ইরা তো আকাশকে ফাঁসিয়ে দিল। কোনো উপায় না পেয়ে ওখানেই থেকে গেল। এদিকে ঈশা তো বকবক করে যাচ্ছে, যে আকাশের কাছে অনেক বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। না পারছে কিছু বলতে, আর নাই পারছে ওদের কথা আর শুনতে। সেজন্য বিরক্ত হয়ে, ম্যাম আমার ঘুম পাচ্ছে, আমার ঘুমানোর ব্যবস্থা করুন তাহলে। এত তাড়াতাড়ি ঘুমাবে কেন? রাত 1টা বাজে। আচ্ছা, আমি ওনাকে আমার রুমে নিয়ে যাই।
আমি আপনার রুমে ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? দুজনে একসাথে ঘুমাবো। কিছু উল্টাপাল্টা বলছেন আপনি। ও মজা করেছে, আমার সাথে আসুন। এইদিকে আকাশকে একটা রুম দেখিয়ে দেয়, ওই রুমে শুয়ে পড়ে। তখনই আবিরকে কল দেয়। আবির ছবিগুলো পাঠাও। আর একটা কথা, ওনারা কি বেরিয়ে পড়েছে ওখান থেকে? এখনো আছে এখানে, তবে একটা কথা তখন বলতে পারিনি। কি কথা? এইখানে তো অনেক লোক আসতেছে, একে একে বিভিন্ন জায়গা থেকে লোক এসে বসে আছে। সাথে ওনারা আসার সময় একটা করে বিপকেস নিয়ে এসেছে। আমার সন্দেহ হচ্ছে ওই বিপকেসের মধ্যে কিছু না কিছু থাকে। তুমি তো চাইলেও দেখতে পারবে না। দেখার উপায় কিন্তু আছে, কিরকম উপায়? কিন্তু রিস্ক হয়ে যাবে। আমি যদি ধরা পড়ে যাই তাহলে অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। এত রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। আশেপাশে কোনো পুলিশ বা অন্য কোনো বাহিনী নেই তো? না স্যার, শুধু উনি এসেছে আর ওনার সাথে 2 থেকে 3 জন বডিগার্ড। ওরা সবাই বাসার বাইরে দাঁড়িয়ে আছে। তা আমি কি আসবো? লাগবে না স্যার, ওনারা এখনই বের হবে। একটা কাজ করো, আমি তোমাকে যে অডিও গ্যাজেট আনতে বলেছি ওটা নিয়ে এসেছো তো? জি স্যার, এনেছি। ওটা ওনার গাড়িতে কোথাও একটা লাগিয়ে দাও, তাহলে গাড়িতে বসে উনি যা যা বলবে সবটা শুনতে পারবে। কোন জায়গায় লাগিয়ে দিয়েছো সেটা আমাকে জানিয়ে দিও। আমি তাহলে গাড়ি যখন বাসায় ফিরবে তখন খুলে নিব। স্যার, ওনার বাসা থেকে কোনো তথ্য কি পেয়েছেন? এখানে কিছু পাইনি আমি, তবে ওনার রুমেও আমি অডিও ডিভাইস রেখে এসেছি। কোনো তথ্য তো জানতে পারবোই। ঠিক আছে স্যার। এইদিকে ওরা যে যার মতো করে কথা বলতে থাকে। কথা বলে আবির তো চলে যায়। এইদিকে আকাশ শুয়ে শুয়ে রফিক চৌধুরীর কথাগুলো শুনতে থাকে, কিন্তু ওই কথাগুলো সবটাই একদম নর্মাল কথাবার্তা ছিল। সেজন্য আকাশ তেমন কোনো কিছু আর শোনে না। পরের দিন সকালে ইরাকে নিয়ে আবার চলে আসে রফিক চৌধুরীর বাসায়। ইরা ওর বাবার সাথে বসে কথা বলতে থাকে। সেই সুযোগে আকাশ রফিক চৌধুরীর রুমে এসে তল্লাশি করতে থাকে। ব্রিফকেসটা খুঁজে পায়, আবার ওটা খুলেও দেখতে থাকে। ভেতরে অনেক কিছুই দেখতে পায়। ওখানে অনেক টাকা ছিল, এর বাহিরে কোনো কিছু আর ছিল না। সেজন্য বের হয়ে আসে রুম থেকে। তারপর সবটা আবিরকে বলে। তাহলে স্যার ওইগুলো বিক্রি করে দিয়েছে? আমার কাছেও তাই মনে হচ্ছে। সেজন্য সব প্রমাণ একটা জায়গায় এনে রাখতে হবে, যেন আমরা শক্ত কোনো প্রমাণ পাওয়া মাত্রই ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। ঠিক আছে স্যার, তাই হবে। কয়েকটা দিন কেটেছে। এরপর রফিক চৌধুরী একটা কলেজের অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়। ওই দিন আকাশ ইচ্ছে করে যায়নি, কেননা আকাশ ওই দিন কন্ট্রোল রুমে এসে ওখানের সিসিটিভিগুলো চেক করতে থাকে। কেননা আবির যে ছবিগুলো দিয়েছে সে ছবির লোকগুলো এখানে কখনো এসেছে কিনা সেটা দেখতে থাকে। অনেকটা সময় কেটে যায়, কিন্তু ওদের খুঁজে পায় না। সেজন্য বের হয়ে আসে রুম থেকে। এইদিকে, ওই তুই কি ফ্রি আছিস? আজ তো ফ্রি। কেন, কি হয়েছে বলুন? আমি একটু ভার্সিটিতে যাব। আপনি তো অন্য দেশে পড়াশোনা করেছেন, তাহলে এখানকার ভার্সিটিতে কেন যাবেন? ওর কৈফিয়ত কি আমি তোকে দেব? ভদ্রভাবে কথাটা বললেই তো পারতেন। মানুষ একটু ভালোবেসে কথা বলে, আপনার মধ্যে তো তেমন কোনো কিছুই নেই। তোকে আমি কেন ভদ্রতা দেখাতে যাব শুনি? তুই কি আমার জামাই যে তোর সাথে ভালোবেসে কথা বলবো? তাকে আর কিছু বলতে হবে না। কোথায় যাবেন চলুন। গাড়ি বের কর। গাড়ি সব সময় রেডি করাই থাকে। এই কথা শুনে ইরা একটা গাড়িতে এসে বসে পড়ে। এইদিকে আকাশ গাড়ি চালাতে থাকে। তখন গাড়ি একটা সিগন্যালে এসে আটকায়। গাড়ি কেন থামালি? আপনার বাবা এখন এই রাস্তা দিয়ে যাবে, সেজন্য গাড়ি আটকে রেখেছে। তুই কেন বসে আছিস বল? তুই পরিচয় দিয়ে আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা কর এক্ষুনি। ঠিক আছে, দেখতেছি, চেষ্টা করে। গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক পুলিশের সাথে কথা বলতে থাকে। এইদিকে কিছু ছেলে ইরাকে খারাপ খারাপ কথা বলতে থাকে, কেননা ইরা গাড়ির গ্লাসগুলো নিচে নামিয়ে রেখেছে। সেজন্য ছেলেগুলো এরকম করতে থাকে। এইদিকে পুলিশের সাথে কথা বলে পেছনে তাকিয়ে আকাশ দেখতে পায় ব্যাপারটা, সেজন্য গাড়ির কাছে আসে। ওদের একটা শিক্ষা দিন তো। ওরা কি বাজে কোনো কথা বলেছে? অনেক বাজে বাজে কথা বলেছে আমাকে। ওই বেশি হিরোগিরি দেখাতে আসবে না আমাদের সাথে। দেখেছো কতটা বাজে ওরা? বাজা তো কিছুই করেনি, শুধু মুখেই বলেছে। এখন যদি বেশি পটর পটর করিস তাহলে তোর কি হাল করব নিজে একটু পরে নিজের চেহারা খুঁজে পাবি না। ঠিক বলেছিস রকি। তাছাড়া মেয়েটা তো আসলে একটু জোস।
জানি না কে খাবে। পুরো কথাটা বলার আগেই আকাশ ওদের দুজনকে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। এতে ওরা তো আরও বেশি রেগে যায়। ওদের এই রাগ দেখে আকাশ তো মোটেও ভয় পায়নি, কিন্তু আরও 4টা থাপ্পড় দিয়ে দেয়। এক কথায় ওরা যত বেশি বকবক করছে তত বেশি ওদের থাপ্পড় মারতে থাকে। তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? সামনে পুলিশ আছে, ওনাদের এর ব্যাপারে বল, তারপর ওর কি হাল করে এটাই শুধু আমরা দেখব। তুই বস, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, যা তাহলে, দেখ তোরা কি করতে পারিস। ওরা দুজনেই নিচে নেমে যায়। রকি পুলিশের কাছে যায়। এদিকে রনিকে আরও মারতে থাকে আকাশ। স্যার স্যার, একটা ছেলে বিনা কারণে আমার ভাই আর আমাকে মেরেছে। আমাকে চেনা চেনা লাগতেছে। আমি এখানকার এমপির ছেলে। আরে তাহলে তো আর কোনো কথাই নেই। তোদের শরীরে হাত দিয়ে ওই ছেলে কিভাবে পার পেয়ে যায় আমিও সেটা দেখব। তাহলে আমাকে দেখিয়ে দাও। জি চলুন আমার সাথে। পুলিশকে সাথে করে নিয়ে আসে। কিছুক্ষণ পর গাড়ির সামনে এসে দাঁড়ায়। এই যে এই ছেলেটা আমাদের দুই ভাইকে মেরেছে, আবার ওর কাছে বন্দুকও আছে। ও তাই নাকি? তাই এই দিকে তাকা, আমি দেখি তো কে এই ছেলে। কথাটা শুনে পেছনে ফিরে তাকায়। তখনই আকাশকে দেখে। সরি স্যার, আমি বুঝতে পারিনি ওটা আপনি ছিলেন। আপনি ওনাকে সারা কেন বলছেন? ওদের তো ইচ্ছে করতেছে। স্যার ওরা এখানকার এমপির ছেলে, পরে একটা ঝামেলা হয়ে যাবে, প্লিজ ওদের ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম। এইদিকে আকাশ ইরাকে নিয়ে চলে যায়। এইদিকে কেউ নেই। উনি কে তা তোদের না জানলেও চলবে। এখন ভালোর ভালো এখান থেকে কেটে পড়। কিন্তু বলবেন তো কেউ নেই। এখন বলা যাবে না, বললে আমার চাকরি থাকবে না। এইদিকে সিগন্যাল ছেড়ে দিয়েছে। ওরাও যে যার মতো করে চলে যেতে থাকে। এইদিকে ইরাকে নিয়ে ভার্সিটিতে আসে। ও ভেতরে ঢুকে যায়। ম্যাম, আমিও কি আসবো? ভেতরে আসতে পারো, কিন্তু আমার কাছাকাছি থাকার কোনো দরকার নেই। মানে এখানে বা ওখানে যে কোনো জায়গায় বসে আড্ডা দিতে পারো। ঠিক আছে ম্যাডাম। এদিকে চলে আসে ভার্সিটির পেছনে, কেননা ওখানে ড্রাগস পাওয়া যাবে সেজন্য ওখানে আসে। কিন্তু ওখানে কিছু ছেলেকে দেখতে পায়। ভাই, আমাকে কয়েকটা প্যাকেট কি দেওয়া যাবে? কয়েকটা প্যাকেট কি লাগবে? তোমরা যা খাচ্ছ সেগুলো। তুই কি করে জানতে পারলি? আমরা তো তোর সামনে খেয়েও দেখিনি। কিন্তু গ্রাম তো এখনো ছড়িয়ে আছে। বাহ, তুই তো দেখি সব কিছুই বুঝে গেছিস। তার বলতে, এই নে ধর, 8 টাকা দে। আমি তো কার্টন ধরে নিতে যাচ্ছি। কার্টুন ধরে মানে? মানে আমি অনেক মাল নিব, আমি মাল আবার অন্যদিকে সাপ্লাই দেব। সত্যি বলছিস তো? আগে কখনো এই ব্যবসা করেছিস? হ্যাঁ, অনেক আগে করেছি, কিন্তু মাঝখান দিয়ে গোয়েন্দা বিভাগ, পুলিশে এদের জন্য অফ রেখেছি। এখন আবার শুরু করতে চাই। তাহলে তুই কাল চলে আসিস, রাতে তোকে নিয়ে যাব। আপনার নাম্বারটা যদি দিয়ে রাখতেন তাহলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে, তাহলে নাম্বারটা উঠিয়ে নে। এইদিকে নাম্বার উঠিয়ে নেয়। তারপর সেই নাম্বারটা আবিরকে পাঠায়। আবির, এই নাম্বারের পুরো ডিটেলস আমার লাগবে। আচ্ছা, আমি তাহলে 2 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিব। ঠিক আছে, আর একটা কথা। কি কথা? কাল আমি একজন ড্রাগস ডিলারের কাছে যাব, সেজন্য কাল আমি কোনো দিকে যাচ্ছি, কার সাথে দেখা করছি সেই সব কিছু তুমি মনিটরিং করবে। ঠিক আছে স্যার, হয়ে যাবে। আপনি শুধু আমাকে সময় অনুযায়ী সবটা বলে দিলেই হবে। ঠিক আছে। তা ওনার বাসা থেকে কিছু জানতে পারলেন? জানতে পেরেছি, কিন্তু এভাবে বাসায় উনি টাকা ছাড়া আর তেমন কিছু আনে নাই, সেজন্য চাইলেও ধরা সম্ভব না। উনি অনেক চালাক তো, সেই জন্য। কাল যেখানে যাচ্ছি ওখান থেকে অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে স্যার। ভার্সিটির বাহিরে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে ইরা বের হয়। গাড়ি স্টার্ট করো। কোন দিকে যাব আমরা? আপাতত বাসায় যেতে হবে। ঠিক আছে। ওখান থেকে বাসায় তো চলে আসে। কিছুক্ষণ পরে ইরা ওর রুমে, আকাশ আবারও আগের মতো ডিউটি করতে থাকে। এইদিকে রফিক চৌধুরী বের হবে তখন। আকাশ, আজকে তুমিও চলো আমাদের সাথে। ঠিক আছে স্যার। আজকে আকাশ ওনাদের সাথে বের হয়। তবে আজকে তেমন একটা গাড়ি ওনার সাথে যাচ্ছে না, মাত্র 2টা গাড়ি। সেজন্য কি ব্যাপার স্যার, আজকে মাত্র 2টা গাড়ি, আবার বডিগার্ড আমরা 6 জন? আমরা যাচ্ছি অন্য একটা কাজে। কি কাজ? ওখানে যাওয়ার পরেই বুঝতে পারবে কি কাজে যাচ্ছি আমরা। এই বলে উনিও চুপ করে থাকাতে আকাশও চুপ করে আছে। গাড়িগুলো অনেকক্ষণ পরে একটা জঙ্গলের ভেতর ঢুকে গেল। অনেকটা ভেতরে এসে একটা বাড়ির সামনে এসে থামে। বাড়িটা দেখে আকাশের পরিচিত মনে হচ্ছে। এটা তো ওই বাড়িটা, যে বাড়িটার ছবি আবির আমাকে পাঠিয়েছে।
তাহলে কি আজকেও এখানে ড্রাগসের আদান প্রদান হবে? কি ভাবছো আকাশ? ভাবছি এখানে আমাদের কি কাজ থাকতে পারে। আমাদের কাজ না স্যারের কাজ। আমি কি এখানে দাঁড়াবো নাকি ভিতরে আসবো? ভেতরে আসতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আসতেছি। এই বলে ভেতরে আসে। তখন ওখানে আরও অনেক লোক, সাথে রফিক চৌধুরী তো আছে। সবার সামনে একটা করে ব্রিফকেস রাখা আছে, কিন্তু ভেতরে কি আছে তা জানে না। এদিকে আকাশ লুকিয়ে ওনাদের কিছু ছবি উঠিয়ে নেয় আর সেগুলো আবিরকে পাঠিয়ে দেয়। এইদিকে এদের কথাবার্তা আর লেনদেন শেষ। এখন তাহলে যাওয়া যাক। স্যার, বাসায় এই ব্যাগগুলো নেওয়া কি ঠিক হবে? তাহলে একটা কাজ করো, আমার অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দাও। নতুন যে ছেলেটি এসেছে ওকে দিয়ে কি পাঠিয়ে দিব? ওকে দেওয়া যাবে না। একটা কাজ করো, তুমি কিছু বডিগার্ড নিয়ে ব্যাংকে চলে যাও, আমি ওদের নিয়ে বাসায় যাচ্ছি। ঠিক আছে স্যার। এরপর ওখান থেকে ওনারা যে যার মতো করে এদিক সেদিক চলে যায়। রাতে ডিউটি শেষ করে আকাশ ওর অফিসে আসে। আবার কিছু জানতে পেরেছো? স্যার, এখানে থাকা প্রতিটা ব্যক্তি কিন্তু ওই রাতেও এসেছিল। জানি। আচ্ছা স্যার, আমরা তো চাইলে এই ছবিগুলো দিয়ে ওনাকে ধরতে পারি। ব্রিফকেসের ভিতরে কি কি আছে তা দেখা যাচ্ছে না, সেজন্য শুধু এই ছবিগুলো দেখে কোনো কিছু প্রমাণ করা যাবে না। তবে একটা কাজ করো তুমি। কি কাজ স্যার? বাকি যে লোকগুলো আছে সে লোকগুলোর ব্যাপারে খোঁজ নাও। তারা কোথায় থাকে, কি করে, এইসব ব্যাপারে খোঁজ নিতে থাকো। তারপর ওদের ধরে ওখান থেকে তথ্য বের করব। সেটা তো করবই, তবে ওদের যদি ধরতে হয় কোনো নোটিশ ছাড়া ধরতে হবে। ঠিক আছে, তেমনই করব, কোনোভাবেই জানতে দিব না। আমি আগে দেখি কালকের দিনটা কি হয়। তবে একটা কথা, আমার পিছনে পুলিশ লাগিয়ে দিও। কাল যতজনকে পাবো সবাইকে ধরে নিয়ে আসবো। আচ্ছা স্যার, তাই হবে। এইদিকে পরের দিন সকালে এসে ডিউটি করতে থাকে। রাতে যখন ডিউটি শেষ হয় তখন ওই ছেলেগুলোকে কল দেয়। আমি তো চলে এসেছি। 5 মিনিট অপেক্ষা কর, আমরা আসতেছি। 5 মিনিট পরে ওরা চলে আসে। কত টাকা এনেছিস? এই তো আপাতত 10 লক্ষ এনেছি। যাক, ভালো করেছিস। এই টাকা দিয়ে অনেক কার্টুন পাবি। চল তাহলে আমাদের সাথে, এই গাড়িতে ওঠ তাহলে। ওদের সাথে গাড়িতে ওঠার সাথে সাথে আকাশ ওর সাথে থাকা জিপিএস চালু করে দেয়, যা আবির অফিসে বসে দেখতে থাকে। আর ওদের পেছনে পুলিশও লাগিয়ে দেয়। কিছু ঘন্টা পরে ওরা একটা সমুদ্রের ধারে আসে। ওখান থেকে একটা স্পিড বোট নিয়ে একটা দ্বীপে আসে। এইদিকে পুলিশ অফিসার তো তেমন কিছুই আনেনি, সেজন্য ওরা সমুদ্রের ধারে অপেক্ষা করতে থাকে। এইদিকে বস, নিয়ে এসেছি। কই দেখি তো, কত টাকার মাল নিবে? আপাতত 10 লক্ষ টাকার নিবে। কই দেখি তো লোকটাকে। আকাশ ওনার সামনে এসে চমকেছে, কেননা এই লোকটাই ওই রাতে রফিক চৌধুরীর সাথে ওই বাড়িতে ছিল। কিন্তু ওই দিন আকাশের মুখ পুরো ঢাকা ছিল বলে জাফর চিনতে পারছে না। তাহলে বলুন কোন জাতের লাগবে? বিদেশিটা দিলেই হবে। এই নিন, মালগুলো চেক করে নিন, একদম 100% খাঁটি। আমার এত কিছু দেখতে হবে না, মাল ভালো হলে অবশ্যই নেব। এইদিকে মাত্র ওগুলো নিতে থাকে, সাথে একটা গোপন ক্যামেরার মাধ্যমে সব কিছু রেকর্ড করতে থাকে, যা সরাসরি আবির রেকর্ড করেছে অফিসে বসে। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা? আপনি কোন জায়গায় বা কার মাধ্যমে এগুলো নিয়ে আসেন তাকে একটু বলবেন? এইগুলা সিক্রেট, বলা যাবে না। কখনো যদি পুলিশ এসে কোনো ঝামেলা করে তাহলে আমরা কিভাবে বাঁচবো? আরে আমাদের মেন লিডার অনেক বড় একজন রাজনৈতিক নেতা, ওনার কিচ্ছুই করতে পারবে না। এই কার্ড রাখো, এটা তোমার সাথেই রাখবে। পুলিশ কখনো কিছু বললে এই কার্ড দেখিয়ে দিও, দেখবে তোমাকে কোনো কিচ্ছুই বলবে না। ঠিক আছে, আমি তাহলে রাখি এখন। ঠিক আছে, যাও তাহলে। এগুলো নিয়ে বেরিয়ে পড়ে আকাশ। যদিও আকাশ বুঝতে পেরেছে এই জায়গায় পুলিশ আসতেও পারবে না, সেজন্য কিছু না বলে চুপচাপ ছিল। ওইগুলো নিয়ে বেরিয়ে আসে ওখান থেকে। এরপর আবির পুলিশদের ওখান থেকে চলে আসার জন্য বলে। রাত 1টা বাজে আকাশ সেগুলো নিয়ে অফিসে আসে। স্যার, আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমি ঠিক আছি। তাই এই কার্ডের বিশেষত্ব কি? স্যার, এরকম কার্ড তো আমি প্রথম দেখেছি। কিন্তু ওরা তো বলেছিল এই কার্ড নাকি কোনো পুলিশকে দেখালে তারা কিছুই বলবে না। তাহলে তুমি কেন জানো না? সত্যি বলছি, আমি জানি না। তবে হয়তো আমার সিনিয়র যারা আছে তারা এই ব্যাপারে জানতে পারে। আপনি যদি বলেন আমি এই কার্ডের ব্যাপারে জিজ্ঞেস করে নেব ওনাদের।
এরকমটা করলে ওরা আরও বেশি সতর্ক হয়ে যাবে। আচ্ছা তোমরা যাও এখন, আমি বাকিটা পরে জানাবো। পুলিশ যাওয়ার পর আকাশ অফিসের ভেতর আসে, এসে আবিরকে সেগুলো দেয়। আবির, এই কার্ড আর এই ভিডিও ভালোভাবে প্রমাণ হিসেবে রেখে দাও। আরও কিছু প্রমাণ একত্রিত হলে তারপর ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে পুরো জাতির সামনে তা তুলে ধরতে হবে। ঠিক আছে স্যার, তাই হবে। কিন্তু এইগুলো কিনতে গিয়ে তো আমাদের পুরো 10 লক্ষ টাকা লস হয়ে গেল। মোটেও লস হয়নি, এইগুলো বিক্রি করে দেব। কিন্তু এতে তো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। এগুলো কোনো যুব সমাজের হাতে দিব না, এগুলো আমি একজন ডিলারের কাছে বিক্রি করে দেব। সে তো ঘুরে ফিরে আবার এইগুলো অন্য কারো কাছে বিক্রি করে দিবে। কিন্তু কি করব বলো, এখন যদি নিজের কাছে রেখে দেই তাহলে তো পুরো টাকাই আমাদের লস। আচ্ছা, এইগুলো তো সরকারি টাকায় কিনেছি, লস তো ওদের হবে। তাই বলে সরকারকে ঠকাবো? সরকার নিজেই তো কোটি কোটি মানুষকে ঠকাচ্ছে, সেখানে আমরা 10 লাখ টাকা ঠকালে কি এমন আর ক্ষতি হবে বলেন? আমি তো ভাবতেও পারছি না ওনার মধ্যে একজন লোক এরকম কাজ করবে। এখন তো শুধু ড্রাগসের কথা জানতে পেরেছি, আল্লাহ জানে ওনার আর কি কি দেখা বাকি আছে। আচ্ছা স্যার, ওনার রুমে তো আপনি মাইক রেখেছেন, ওই মাইকের মাধ্যমে জানতে পেরেছি রফিক চৌধুরী কাল আমাদের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে। আমি তো এই ব্যাপারে তেমন কিছুই শুনিনি। কাল ওখানে যান, তবে উনি মেয়ে নিয়ে কিছু একটা বলেছিল। তাহলে কালকের দিনটার অপেক্ষায় আছি, তুমি তাহলে বাসায় যাও, আমিও যাব। কিন্তু স্যার এইগুলো দেখবে কে? এত সিকিউরিটি এখানে, তারপর এখানে ঢোকার সাহস পাবে কেউ? সেটা তো পাবে না কখনো। এরপর ওরা যে যার মতো করে চলেছে। অন্যদিকে পরের দিন আকাশ ইরাদের বাসায় আসে, তখন জানতে পারে রফিক চৌধুরী অন্য একটা জায়গায় যাবে। সেজন্য আকাশ ওনার সাথে যাওয়ার চিন্তা করে। এইদিকে ইরা ওর বাবার কাছে আসে। বাবা, আমি তোমার সাথে যাব। আমি যেখানে যাচ্ছি সেখানে তোমার কাজ নেই। তারপরও তোমার সাথে যাব, ওই জায়গায় ঘুরবো। কিন্তু তোমাকে ঘোরানোর মতো সময় তো আমি পাবো না। তোমাকে ঘোরাতে হবে না, আমি আকাশের সাথে যাব। আচ্ছা, তাহলে ব্যাগ গুছিয়ে নাও। কয়েক ঘন্টা পরে ওনারা তো বেরিয়ে পড়ে। এইদিকে আকাশের কাজ যতটা সহজ হলো, আবার ঠিক ততটাই কঠিন হয়ে গেল। কেননা ওখানে ইরার সাথে যদি সারাক্ষণ থাকতে হয় তাহলে নজর রাখবে কী করে, এটাই ভাবছে। ভাবতে ভাবতেই চলে আসে এয়ারপোর্টে। ওখান থেকে নতুন একটা জায়গায়, ওই জায়গায় এসে ওনারা একটা বাড়িতে থাকে। এইদিকে স্যার, ম্যাডামকে যে নিয়ে এসেছেন, এখন কিভাবে কি করবেন? ওকে আকাশের সাথে ঘুরতে পাঠিয়ে দিয়ে আমরা ওইদিকে যাব। ঠিক আছে স্যার। পরের দিন যখন ওনারা বের হবে তখন ইরা বায়না ধরে ওর বাবার সাথে যাবে, কিন্তু উনি যে কাজে যাচ্ছে সে কাজে তো কোনোভাবেই ইরাকে নিতে পারবে না। সেজন্য ইরা, তুমি বরং ওর সাথে অন্য কোথাও যাও। ঠিক আছে বাবা। কথাটা মোটেও আকাশের ভালো লাগেনি, কেননা আকাশ যদি ইরাকে নিয়ে এখানে ঘুরতে থাকে তাহলে তো রফিক চৌধুরী কেন এখানে এসেছে তা আকাশ কোনোভাবেই বুঝে উঠতে পারবে না। কিন্তু যে কোনোভাবেই হোক একটা কিছু তো করতেই হবে। আমরা একসাথে যাই, আপনার কাজ হয়ে এলে আমি এখান থেকে ম্যাডামকে নিয়ে না হয়ে বের হব। আব্বু এটা কিন্তু ঠিক বলেছে। এইদিকে ইরা তো জোরাজুরি করতে থাকে, সেজন্য রফিক চৌধুরী আর বাধা দিতে পারেনি। সেজন্য উনি সাথে করে নিয়ে নেন। তারপর ওনারা একটা সমুদ্রের ধারে আসে। আকাশ, এদিকে আসো। জি স্যার, বলুন। তুমি একটু ইরাকে নিয়ে ওইদিকে ঘুরে আসো, তবে ভুলেও কিন্তু এইদিকে আসবে না। ঠিক আছে স্যার। আকাশ ইরাকে নিয়ে অন্যদিকে আসে। ততক্ষণে রফিক চৌধুরী বাকি বডিগার্ড থেকে একজনকে নিয়ে একটা স্পিড বোটে করে দূরে পানিতে ভেসে থাকা একটা লঞ্চের দিকে যেতে থাকে, যা আকাশ খেয়াল করে। ম্যাডাম এখানেই থাকবেন নাকি ওই দিক থেকে যাবেন? কোন দিক? ওই যে সামনে একটা লঞ্চ দেখা যাচ্ছে, ওখানে যাব। ওখানে দেখার মতো কিছু আছে কি? লঞ্চের উপরে উঠে পুরো জায়গাটা দেখব। ঠিক আছে, চলো তাহলে। কোনো মতে ইরাকে বুঝিয়ে লঞ্চের দিকে আসতে থাকে। অন্যদিকে রফিক চৌধুরী আর বডিগার্ড লঞ্চের ভেতরে এসে বসে ডেভিলের সাথে কথা বলার জন্য। আপনাদের ডেভিলের সাথে পরিচয় করিয়ে দেয়। ডেভিল মেয়ে পাচার করে, এক কথায় জোর করে মেয়েদের ধরে এনে ওদের বিক্রি করে দেয় বিভিন্ন দেশে, বিভিন্ন লোকের কাছে। তেমনই ওনার সাথে রফিক চৌধুরীর যোগাযোগ আছে, এক কথায় রফিক চৌধুরীর সাথে জড়িত আছে। কিছুক্ষণ পরে আকাশ ইরাকে নিয়ে চলে আসে লঞ্চের কাছে।
তারপর একটা চশমা পরে, যে চশমার সাহায্যে কোথায় মানুষ আছে তা সহজেই হলোগ্রামের মাধ্যমে দেখা যায়। কিছুক্ষণ পরে একটা অডিও ডিভাইস ওখানে মারে, যেখানে ওনার কথা বলেছিল তা এখান থেকে শুনতে পায়। রফিক তো ডেভিলের সাথে কথা বলতে থাকে, যা সবটাই আকাশ শুনতে পাচ্ছে আর সবটা রেকর্ড করে নিতে থাকে। অন্যদিকে ইরা, কি ব্যাপার, লঞ্চে কি উঠবে না? ম্যাম, এটা তো বন্ধ আছে। যদি আমরা ওঠার পরে এটা কোনোভাবে ডুবে যায়, তাছাড়া দেখতেই তো পাচ্ছেন অনেক পুরনো এটা। এটা অবশ্য ঠিক বলেছ। তাহলে কি আমরা চলে যাব? জি ম্যাম, আমরা বরং এখান থেকে সমুদ্রের পাড় দেখতে থাকি। ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তা আকাশ, তোমাকে একটা প্রশ্ন করব কি? কি প্রশ্ন? তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমার মতো একটা সাধারণ ছেলের গার্লফ্রেন্ড আসবে কি করে? কি বলো? তোমার মধ্যে তো কোনো কিছুরই কমতি নেই। তাহলে একটা কাজ করুন, আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে যান। তা তো হয় না। কেন হয় না? একটু আগেই তো বলেছেন। বলেছি সেটা মানছি, কিন্তু তুমি কোথায় আর আমি কোথায়? যদি আমি তোমাকে ভালোবাসি তাহলে আমার বাবা প্রথমে তোমাকে মেরে ফেলবে, কারণ বুঝতেই তো পারছো। জানি আমি, এই জায়গাটা তো সমস্যা। আচ্ছা, তুমি তখন কথাটা তুলেছ, তখন মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো। আপনার মতো মেয়েকে খেয়ে না পছন্দ করে বলুন? কি বলো? আমি কি দেখতে এতটাই সুন্দর নাকি? অনেক সুন্দর। আচ্ছা, সমুদ্রের ঢেউ বাড়তেছে, এবার আমাদের কিনারায় যেতে হবে। ঠিক আছে, চলুন। এইদিকে এরা কিনারায় আসে। তখন ইরার শরীরটা খারাপ লাগছিল বলে আকাশ ইরাকে নিয়ে হোটেলে চলে আসে। এইদিকে রফিক চৌধুরী আর ডেভিলের কথা এখনও শেষ হয়নি, ওরা তো কথা বলতেই থাকে। তখন, আজকের দিনের ভেতরে আমার 10টা মেয়ে লাগবে। কিন্তু আজকেই কেন? দুবাই থেকে কল এসেছে, ওদের মেয়ের প্রয়োজন। তাহলে এখন মেয়ে উঠাবে কি করে? সমুদ্রের ধারে অনেক মেয়ে আছে, ওখান থেকে উঠিয়ে নেব। কিন্তু লোকজন, পুলিশ। আপনি পুলিশদেরকে সরিয়ে নেবেন 15 মিনিটের মতো, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, হয়ে যাবে। এইদিকে ওনারা লঞ্চে থেকে বের হয়ে আসে। অন্যদিকে আকাশ সবটা শুনতে পায়। ইরাকে তো রুমে শুয়ে দিয়ে রফিক চৌধুরী যে রুমে থাকে সেই রুমে ক্যামেরা আর অডিও ডিভাইস রেখে দেয়, যেন উনি রুমে কি করে, কি কথা বলে তা শুনতে পায়। কিন্তু বর্তমানে আকাশ ওই মেয়েগুলোকে বাঁচাবে কি করে সেটাই ভাবছে। তখনই ওই জায়গায় লোক পাঠিয়ে দেয় হেলিকপ্টার করে। এইদিকে রফিক চৌধুরী সমুদ্রের ধারে আসে। শোনো, এখানে থাকা সব পুলিশকে আমার সাথে আসতে বলো। কিন্তু স্যার, আমরা যদি সব পুলিশ আপনার সাথে দিই তাহলে এই দিকটার কি হবে? আমার প্রাণের চেয়ে কি ওদের প্রাণের দাম বেশি? সরি স্যার, আমি সবাইকে আসার জন্য বলতেছি। এদিকে সব পুলিশ রফিক চৌধুরীর সাথে অনেকটা দূরে সরে আসে। সেই সুযোগে ডেভিলের লোকেরা যেই কিডন্যাপ করার জন্য আসবে তখনই হেলিকপ্টার দেখতে পায়, যেখান থেকে গুলি করা হচ্ছে, যা ডেভিলের লোকেরা দেখতে পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে গুলির শব্দ শুনে পুলিশ ওই দিকে ছুটতে থাকে। রফিক চৌধুরী তখন চাইলেও ওদের আটকাতে পারবে না, সেজন্য উনি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেননা ওইদিকে কি হচ্ছে তা উনি নিজেও জানে না। এইদিকে পুলিশ এসে দেখে সব লোক ভয় পেয়ে আছে, সেজন্য ওদের প্রশ্ন করে জানতে পারে এখানে কি হয়েছিল এতক্ষণ ধরে। একটু পরে পুলিশ অফিসার রফিক চৌধুরীর কাছে আসে। কি হয়েছে ওখানে? আমরা এইদিকে আসার পরেই কিছু লোক এখানে থাকা মেয়েদের অপহরণ করতে চেয়েছিল। গুলি চালানোর আওয়াজ আর হেলিকপ্টারের আওয়াজ আসলো কই থেকে? হেলিকপ্টারে করে নাকি কয়েকজন লোক যারা অপহরণ করতে এসেছিল ওদের উপরে গুলি করতে থাকে, সেজন্য ওরা সবাই পালিয়ে গেছে। তো খবর না, ওরা কারা ছিল? যারা অপহরণ করতে এসেছিল তাদের তো খুঁজে বের করতেই হবে। আমি ওদের কথা বলছি না। তাহলে কাদের কথা বলছেন? যারা হেলিকপ্টার করে এসেছিল। সবারই খোঁজ নেব। আপনার এখন এখানে থাকা নিরাপদ না। আচ্ছা, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে তো বডিগার্ডের সাথে হোটেলে চলে গেল। চলো তাহলে হোটেলে ফিরে যাই। রফিক চৌধুরী কোনো কিছু না বলে গাড়িতে উঠে যায়। উঠে জেদে উনি তো একাকার। এইদিকে হোটেলে এসে উনি ডেভিলকে কল দেয়। কি হলো এই সব? আমি তো নিজেই বুঝতে পারছি না এমনটা হলো কি করে। তোমার কথা মতো আমি সব পুলিশ সরিয়ে নিয়েছি, তোমার লোক মেয়েদের অপহরণ করাও শুরু করেছে, কিন্তু হেলিকপ্টার করে কারা আসলো? ওটা তো আমি বুঝতেছি না। আমার লোকেরা কন্ট্যাক্ট করেছিল, ওরা বলেছে কেউ একজন গুলি করে হেলিকপ্টার দিয়ে
সেই জন্য ওরা জঙ্গলের ভেতর ঢুকে যায়, কিন্তু এখন আমি লোক পাঠাবো কি করে? আপাতত রাস্তা থেকে ওঠানোর ব্যবস্থা করো। এখন তো এই একটাই পথ বাকি আছে। তাহলে এই কাজটাই করো। সেটাই করব। এইদিকে আকাশ এখনও সবটা শুনতে পায়, যে আকাশের কাছে বিষের মতো লাগতে থাকে, তাও কিছু করতে পারছে না। কেননা ওরা কোনো রাস্তা থেকে উঠাবে তা ওরা নিজেরাও জানে না, নাই আকাশ জানে। পরের দিন সকালে রফিক চৌধুরী ইরার রুমে আসে। তুই ঠিক আছিস তো? রাতে আমি হোটেলে এসে দেখলাম তুই ঘুমাচ্ছিস, সেজন্য আমি তোকে ডিস্টার্ব করিনি। কি হয়েছিল তোর? অনেক রোদে ছিলাম তো, সেজন্য এরকম হয়েছে। আচ্ছা, তাহলে রেস্ট নাও, আমরা কালকে ফিরে যাব। আব্বু, আমি এখানে যখন এসেছি তখন এখানে আরও কয়েকটা দিন থেকে আশেপাশে ঘুরে দেখি। কিন্তু তোমার সিকিউরিটি ব্যবস্থা তো করতে হবে, তাছাড়া একা একা তুমি। ওই যে আকাশ ছেলেটা আছে, ও অনেক ভালো, আমি ওর সাথে থাকতে পারবো। কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে বসে? আরে তেমন কিছু করবে না, তাছাড়া ছেলেটা অনেক ভালো। ঠিক আছে, তুই যখন বলছিস তখন থাকিস। ঠিক আছে আব্বু। এইদিকে রফিক চৌধুরী ওনার রুমে এসে ডেভিলকে ইরার ছবি পাঠায়, সাথে কিছু কথা বলতে থাকে। সবটা বলা হলে, চিন্তা করবেন না, আমি সবাইকে বলে দেব। সেটাই, ও আমার একমাত্র মেয়ে, সেজন্য আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। ঠিক আছে। পরের দিন রফিক চৌধুরী চলে যায়। দুপুরের দিকে আকাশ বসে আছে, তখন ইরা আসে আকাশের কাছে। চলো আমরা ঘুরে আসি। যাবে কোথায়? পাহাড় দেখতে যাব আজকে। ঠিক আছে, চলুন তাহলে। আমি তাহলে রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি অপেক্ষায় করতেছি। 40 মিনিট পরে ইরা আকাশকে রুমে ডেকে পাঠায়। রেডি হয়েছেন? রেডি হব কি করে? আমি তো শাড়ি পরতেই জানি না, ইউটিউব দেখেও কোনোভাবে পরতে পারছি না, তুমি একটু পরিয়ে দাও। কথাটা বলে ইরার দিকে শাড়ি বাড়িয়ে দেয়। এইদিকে ইরার দিকে তাকিয়ে আকাশ অবাক হয়ে যায়। যদিও ইরা বুঝতে পেরেছে ব্যাপারটা, তাও কিছু বলেনি, শুধু দেখতে চেয়েছে আকাশ কি করে। শুধু কি দেখতেই থাকবে নাকি শাড়িটা পরিয়ে দিবে? আসলে প্রথমবার কাউকে এরকমভাবে দেখলাম তো, তাছাড়া এভাবে এরকমভাবে দাঁড়িয়ে থাকা কি আপনার ঠিক হলো? অন্য কোনো ছেলে হলো তো এতক্ষণে আপনার উপরে ঝাঁপিয়ে পড়তো। তোমার কি মনে হয় অন্য কোনো ছেলে হলে আমি ওকে এভাবে রুমে আসার জন্য কল করতাম? মানে ঠিক বুঝলাম না। তোমাকে এর চেয়ে বেশি বুঝতে হবে না, তাড়াতাড়ি পরিয়ে দাও। আমি আগে চোখ বেঁধে নেই। চোখ বাঁধার কি আছে? হয়তো আপনাকে এভাবে দেখতে থাকলে আমি যে নিজেকে ধরে রাখতে পারবো না, সেজন্য চোখ বাঁধা থাকলে কোনো কিছুই হবে না। ঠিক আছে, যেমনটা তোমার সুবিধা। এরপর শাড়ি পরিয়ে দিতে থাকে। চোখ বাঁধার কারণে এক জায়গায় হাত দিতে এসে অন্য জায়গায় হাত লেগে যায়, এতে ইরার সুরসুরি হতে থাকে। আরে কি করছো? এরকম করে শাড়ি পরালে তো। আর 2 মিনিট, শাড়ি কুচিটা বানিয়ে সেটা গুজে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। 2 মিনিট পরে কুচি করে ইরার হাতে দেয়। এটা নিয়ে আমি কি করব? এটা শুধু পেটের দিক থেকে নিচে ঢুকিয়ে দিলেই হবে। দূর, আমি পারবো না, তুমি গুজে দাও। আমি গুজে দিলে তো অনেক কিছু হয়ে যাবে। যা কিছু হয়ে যাক, সমস্যা নেই, সবটা যখন তুমিই দিয়েছো তখন এটাও তুমি দাও। এরপর ইরার কথা মতো গুজে দেয় শাড়ির কুচিটা। এতে ইরা অনেক বেশি কেঁপে ওঠে, যা আকাশ বুঝতে পারে। আবার আকাশও কেঁপে ওঠে কিছুটা। তোমার কি প্রথমবার নাকি? এর আগে কোনো মেয়েকে শাড়ি পরে দিইনি তো, সেজন্য নার্ভাস তো লাগবে, কিন্তু আপনিও তো সেম নার্ভাস হয়েছেন। আমিও প্রথম শাড়ি পরেছি, আর প্রথমবার তুমিই পরিয়ে দিলে। তুমি প্রথম আমাকে এরকমভাবে টাচ করলে, তাই এবার বাঁধন তো খুলে দেখো সবটা ঠিক আছে কিনা। এবার বাঁধন খুলে আকাশ চমকে যায়, কেননা শাড়িতে ইরাকে অনেক সুন্দর লাগছিল। আকাশ তো চোখ ফেরাতেই পারছে না। এত বেশি দেখলে নজর লেগে যাবে, সেজন্য চলো এখন। জি চলুন। এরপর ওরা চলে আসে পাহাড় দেখতে। গাড়ি থেকে নামার পর ইরা আকাশের হাত ধরে হাঁটতে থাকে। দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছে, কেননা আকাশ একটা পাঞ্জাবি পরেছিল। ইরা আকাশের হাত শক্ত করে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই পড়ে যাবে। ম্যাডাম, এরকমভাবে ধরে রেখেছেন কেন? ধরে রাখলে কি সমস্যা? আশেপাশে সবাই তো মনে করছে আমরা বিবাহিত। কে কি মনে করলো তা আমার দেখার বিষয় না, আমি কি করতেছি সেইটাই আমার বোঝার বিষয়। সেজন্য কে কি বলতেছে তা শুনতে হবে না। আমার পানি পিপাসা পেয়েছে। ডাবের পানি খাবেন?
আশেপাশে তো কোনো ডাবের দোকানও নেই। দোকান নেই কিন্তু গাছ তো আছে। এই বলে পিস্তল বের করে ডাবের গাছের দিকে শুট করে। এতে কয়েকটা ডাব নিচে পড়ে যায়। ওখান থেকে ডাবগুলো নিয়ে 2টা ভেঙে ইরার হাতে দেয়। তা দেখে ইরা তো রীতিমতো অবাক। এই বুদ্ধি শিখলে কিভাবে? কিছু কিছু বুদ্ধি নিজে থেকেই বের করতে হয়। এটাও ঠিক কথা। তাহলে চলুন সামনের দিকে যাই। ওরা দুজনেই ঘুরতে থাকে। কিছুক্ষণ পরে ওরা একটা জায়গায় বসে পড়ে। এখানে কিছুক্ষণ রেস্ট নিতে হবে। আমার তো মাথাও ব্যথা করতেছে। মাথাটা যে কোথাও রাখবো সেটাই বুঝতেছি না। একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি তোমার কোলে মাথা রাখি। ঠিক আছে। ইরা তো এদের কাজ করতে থাকে। এইদিকে ইরা তো ঘুমিয়ে যায়। 1 ঘন্টা পরে ইরার ঘুম ভেঙে দেখে আকাশ এখনো ওইভাবে বসে আছে। পরে জিজ্ঞেস করে, আকাশ উত্তর দিয়ে দেয়। পরে ওরা বের হবে তখনই, ওই দাঁড়া, আমাদের বলছেন? তোরা ছাড়া আশেপাশে কি আর কেউ আছে? আছে তো মোটামুটি অনেক। তা কি জন্য ডেকেছিস তাকে বল। তোর দেখি কথার অনেক জোর। কথার জোর তো থাকবে, সেজন্য বলে দে কি কাজে ডেকেছিস। তোর সাথে যে সুন্দরী আছে ওকে দিয়ে চলে যায় এখান থেকে। ওকে কেন ডেকে যাব? আমরা 6 জন ছেলে একটা মেয়েকে কেন চেয়েছি তাকে তোকে বলে দিতে হবে? ও আচ্ছা, তাই বলো। তা ওর কাছে আসার আগে আমার সাথে যে লড়াই করে তারপর ওর কাছে যেতে হবে? তোর কি মনে হয় তুই একা আমাদের 6 জনকে হারাবি? তোদের এভাবে বুঝিয়ে কোনো কাজ নেই, যা বলার তাড়াতাড়ি করতে হবে। বেশি কথা বলিস তুই। আচ্ছা তুমি একটু সাইডে যাও, আমি এদের দেখে তারপর আসতেছি। ঠিক আছে, তবে সাবধানে থেকো, ওদের কাছে কিছু একটা থাকতে পারে। আমার কাছেও বন্দুক আছে, দেখি কি করা যায়। তুমি ওই পাশে এসে বসো। ইরা চলে যায়। এদিকে ছেলেগুলো আসে আর মার খাচ্ছে, কেননা ছেলেগুলো তো মারামারি পারে না। ওরা শুধু 5-6 জন আসে, জোর দিয়ে মানুষের ক্ষতি করে। এক কথায় যখন 5-6 জন লোক একসাথে থাকবে তখন বাকি পক্ষে তো 2 জন থাকলে তারা ভয় পাবে। কিন্তু ছেলেগুলো এটা জানে না আকাশ মারামারিতে এক্সপার্ট। ওরা মার খেয়ে একটা পাশে পড়ে থাকে, যা ওই ছেলেটা দেখতে পায়। তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। কথাটা বলে কোমর থেকে একটা চাকু বের করে। একে একে 3 জনের মতো ছেলে চাকু বের করে এসে হামলা করে। ওখানে থাকা 3টা ছেলের মধ্যে একটা ছেলের হাতে থাকা চাকু আকাশের হাতে লাগে। এতে রক্ত বের হতে থাকে। এরপর বাকিরা যখন চাকু বের করে, এবার আকাশ বুঝতে পেরেছে ওদের সাথে এখন পেরে উঠবে না, সেজন্য বন্দুক বের করে। তুই কি ভেবেছিস এই খেলনা বন্দুক দিয়ে আমাদের ভয় দেখাবি? কথাটা বলে ওরা সবাই একসাথে হেসে ওঠে। সেজন্য ওদের মধ্যে 2 জনের পায়ে গুলি করে। এতে ওরা তো হাসি বন্ধ করে ওই 2 জনকে কাঁধে নিয়ে ওরা চলে যায়। ওরা যাওয়ার পরে ইরা দৌড়ে আকাশের কাছে আসে, এসে শাড়ির আঁচল ছিঁড়ে আকাশের হাতে বেঁধে দেয়। আরে কি করছেন আপনার? তো দামি শাড়ি। চুপ করো, আমার শাড়ি থেকে তোমার হাতের রক্ত বন্ধ করা জরুরি। কাঁদছেন কেন? তোমার এই অবস্থা দেখে কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, ইরার কথাই বোঝা যায় ইরা আকাশের জন্য অনেকটা ভাবে। সেজন্য ইরাকে নিয়ে পাহাড় থেকে নেমে চলে আসে নিচে। নিচে এসে গাড়ির থেকে ফার্স্ট বক্স নিয়ে ওখান থেকে মেডিসিন নিয়ে হাতে লাগিয়ে দেয়। বাকি কাজ ইরা করে নেয়। চলো এখন হোটেলে। ঠিক আছে চলুন। এরপর গাড়ি ড্রাইভ করে, আসলে ইরা গাড়ি চালাতে পারে না, সেজন্য কষ্ট হলেও আকাশকে গাড়ি চালিয়ে হোটেল পর্যন্ত আসতে হয়েছে। হোটেলে আসার সময় ম্যানেজারকে বলে ডক্টর পাঠিয়ে দিতে। ডক্টর রুমে এসে সেলাই করে জায়গাটা আরও ভালো করে ঠিক করে দেয়। রাত, আকাশ রুমে শুয়ে আছে। এদিকে রাত 10টা বাজে, খাবারও খেতে হবে, সেজন্য ঘুম থেকে জাগিয়ে নেয়। এদিকে ঘুমের ঘোরে ইরার হাত টেনে নিয়ে জড়িয়ে ধরে রাখে। ইরাও পাশে বসে থাকে, কিন্তু আকাশের তো ঘুম ভাঙছে না, কেননা ডক্টর যে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে সেটা ইরা ভুলে গেছে। পরে মনে পড়ল, কিন্তু আকাশ হাত ছেড়ে দিচ্ছে না বলে ইরা উঠতেও পারছে না। সেজন্য কোনো উপায় না পেয়ে ওই জায়গায় শুয়ে পড়ে। এইদিকে আকাশও ইরাকে জড়িয়ে ধরে ভালো করে। ইরা তেমন কিছু না বলে ওভাবেই শুয়ে থাকে। সকালবেলায় ইরা নিজেকে আকাশের রুমে দেখে অবাক হয়। আমি এই রুমে আসলাম কি করে? তখনই রাতের কথা মনে পড়লে মুখের এক কোণায় একটু হাসি ফুটে। তখন পাশে তাকিয়ে দেখে আকাশ ওই দিকে সরে ঘুমাচ্ছে। সেই সুযোগে ইরা উঠে ওই রুমে আসে, ফ্রেশ হয়ে নেয়। সকাল 11টায় আকাশের ঘুম ভাঙে, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। এইদিকে ইরাও রুমে আসে। সেই সুযোগে
এত ঘুমালে কি চলবে? কিছুক্ষণ আগে করেছি, খিদেও লেগেছে। আমি খাবার নিয়ে এসেছি। তুমি কেন খাবার আনতে গেলে? একে তো হাতে ব্যথা, তাহলে খাবে কি করে? সেজন্য আমি খাবার এনেছি, আমি খাইয়ে দিচ্ছি, তুমি খেতে থাকো। ঠিক আছে, দাও তাহলে। ইরা এরপর নিজে খেতে থাকে, সাথে আকাশকেও খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে ইরা ওর ওড়না দিয়ে আকাশের মুখটা মুছে দেয়। যদিও আকাশ কোনো কথাই বলেনি, শুধু দেখিয়ে চলেছে। অন্যদিকে রফিক চৌধুরী বসে আছে, তার হাতে আছে জাফর। কি ব্যাপার, ওই দিকের খবর কি? খবর মোটামুটি ভালো, একটা পার্টি ধরেছি নতুন করে। এই ব্যবসায় কিন্তু চালিয়ে যেতে হবে। কিন্তু আমি একটা কথা বলবো বলে আর বলাই হচ্ছে না। কি কথা? আচ্ছা, আমরা যা করতেছি যদি এই সব কিছু পুলিশে জেনে যায় তাহলে তো আমরা শেষ। কোনো কিছুই হবে না, তাছাড়া আমার পরিচয় কি তা কি তোমরা ভুলে গেছো? ভুলে তো যাইনি, কিন্তু আপনি কি বুঝতে পারছেন না? কোন ব্যাপারে? পুলিশ যদি একবার বা মিডিয়া যদি জানতে পারে আপনি আমাদের সাথে এইসব ব্যাপারে জড়িত আছেন, তাহলে আপনার কি হবে তা কি ভেবে দেখেছেন? সেসব তুমি কোনো চিন্তা করো না। পুলিশ যদি ধরে আমার নাম কখনো বলবে না। এর বাইরে বাকি যা আছে সেগুলো আমি সামলে নেব। তাছাড়া তোমরা যদি আমার নাম না নাও তাহলে তোমাদের আমি যে কোনোভাবেই ছাড়িয়ে নেব। সেটা কিভাবে? পুরো আইন কিন্তু আমার মুঠোয়। আমার নাম তোমরা না নিলে তোমাদের আমি যে কোনোভাবে ছাড়িয়ে নিতে পারবো, সে নিয়ে টেনশন করো না। ঠিক আছে বস, তাই হবে। কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা? পুলিশ কিন্তু আমাদের একজন লোককে ধরেছিল। ও কি সবটা বলে দিয়েছে? বলার মতো সাহস ওর হয়নি এখনো। তাছাড়া ও আমাদের ব্যাপারে এখনো কোনো কিছুই জানে না। ও ধরা পড়ার পরেই আমি সবাইকে সাবধান করে দিয়েছি। ভালো করেছে। আচ্ছা, একটা কাজ করতে পারবে? কি কাজ? আচ্ছা, 10 থেকে 15 জন মেয়ে অপহরণ করতে পারবে? সেটা কিভাবে সম্ভব? সম্ভব হবে, কেননা ড্রাগস তো আজকাল মেয়েরাও অনেক বেশি খায়। ওদের মধ্যে যারা নতুন নতুন খাওয়া শুরু করেছে, ওদের মধ্যে থেকে কয়েকজনকে লোভ দেখিয়ে তুলে আনতে পারো কিনা দেখো তো। কিন্তু স্যার, ওদের দিয়ে আপনি কি করবেন? সেসব তোমাকে ভাবতে হবে না। তুমি পারবে কিনা সেটা বলো। চিন্তা করবেন না, হয়ে যাবে। তাহলে ওদের অপহরণ করার পরে মোবাইল বন্ধ করে রাখবে বা মোবাইল ফেলে দিবে। কেননা মোবাইল যদি ওদের সাথে থাকে তাহলে পুলিশ নাম্বার ট্র্যাকিং করে খুঁজে নিতে পারবে। ওইসব মেয়েকে তোমার হেফাজতে রাখবে। যখন আমি বলবো তখন ওদের কি করতে হবে তা আমি বলে দেব। ঠিক আছে, তাই করব। এ পর্যন্ত মিটিং শেষ করে রফিক চৌধুরী ওনার বাসায় ফিরে আসে। তখন ইরার মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? একটা মিটিংয়ে আটকে গিয়েছিলাম। তা ইরা কোথায়? ইরা তো ওখানেই থেকে গেল। থেকে গেল মানে? ওর নাকি ওই জায়গাটা নাকি ভালো লেগেছে, সেজন্য ওই জায়গায় থাকবে কয়েকটা দিন, এরপর ঘুরে চলে আসবে। তুমি ওকে একা কেন রেখে আসলে? একা নেই, ওর সাথে বডিগার্ড আছে। তাছাড়া তোমার মেয়ে ওই বডিগার্ডকে রেখেছে, সেজন্য আমি ওকে কোনো জোর করিনি। তুমি বলতে চেয়েছো ইরা নিজে তোমাকে বলেছে যে ও ওই ছেলেটাকে ওখানে রেখে ওর সাথে ঘুরবে? তা নয় তো কি। তাছাড়া তুমি তো জানো আমি ইরার কোন কথা ফেলি না। ঠিক আছে, তুমি তাহলে যাও ওপরে, আমি কিছুক্ষণ পরে রান্নার কাজ শেষ করে আসতেছি। এইদিকে রফিক চৌধুরী উপরে যায়, অন্যদিকে আবির আকাশকে কল দেয়, কিন্তু কলটা ইরা রিসিভ করে বসে। জি বলুন। আপনি কে? আপনি যাকে কল করেছেন আমি তার বউ। স্যার, আবার কবে বিয়ে করলো? এই তো 2 দিন হলো। আমাকে দাওয়াতও দিল না। আপনি কে যে আপনাকে দাওয়াত দিতে হবে? আচ্ছা, ফোনটা আকাশ স্যারকে দিন তো। ও তো ঘুমাচ্ছে। বিকেলবেলায় উনি ঘুমোচ্ছে, আগে তো কখনো ঘুমোতো না। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? না তো। এই জন্য তো বুঝতে পারেননি। কি বুঝতে পারেননি? বিয়ের পরে একটা ছেলে চলাচল চেঞ্জ হয়। আগে যা করতো তা বিয়ের পর করে না, আবার বিয়ের পরে যা করে তা বিয়ের আগে করে না। তা আপনি বিয়ে করেছেন? আমি বিয়ে করেছি বলেই তো সবটা জানি। আচ্ছা, স্যার উঠলে ওনাকে বলবেন আমি কল করেছি। আমিটাকে?
ওখানে কি নাম নেই আমার? কি নাম লেখা আছে সেটা পড়তে গেলে আমার দাঁত ভেঙে যেতে পারে, সেজন্য ও ঘুম থেকে উঠলে বলবো কল করার জন্য। এখন ঘুমাতে দেন আমাদের। কথাটা বলে ইরা কল কেটে দিয়ে মোবাইলটা সাইলেন্ট করে আকাশের পাশে রেখে ওর রুমে চলে আসে। রুমে এসে দেখে ফোন বেজেই চলেছে, সেজন্য ফোন হাতে নিয়ে দেখে ওর মায়ের কল। হ্যাঁ আম্মু বলো। তোর কি আক্কেল বলতে কিছু নেই? আমি কি করলাম? কি করলাম মানে? তোর বাবার সাথে একটা জায়গায় গেলি, আবার ওখানে একটা বডিগার্ড নিয়ে থেকেও গেলি। আমি কি একটা বডিগার্ড রেখেছি বলে রেগে আছো নাকি অন্য কোনো কারণ? তুই জানিস না আমাদের কত বিপদ? একটা বডিগার্ড কি পারবে তোকে রক্ষা করতে? হ্যাঁ আম্মু পারবে। তুই কি করে জানিস? এই বডিগার্ড অনেক ভালো। তাছাড়া আমি যখন বাড়িতে থাকতাম তখন তো আমার সাথেই থাকতো। তোর সাথে থাকতো মানে? সাথে বলতে আমি যেখানে যেতাম সেখানে ওকে নিয়ে যেতাম। তাছাড়া তুমি কোনো চিন্তা করো না, এই বডিগার্ড নিজের জীবন দিয়ে দেবে, তাও আমার ক্ষতি হতে দিবে না। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপার? ওই ছেলেটার এত প্রশংসা করছিস, কিছু কি আছে? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যিটাই বল। ইরা ওর মাকে এরপর কিছু কথা বলে। ওই কথা শুনে ইরার মা কি বলবে তা উনি নিজেও বুঝতে পারছে না। তাও ইরা যখন চাইছে সেজন্য উনিও মেনে নেয় ব্যাপারটা, যার কারণে ইরা তো অনেক খুশি। সত্যি আম্মু তুমি অনেক ভালো। সাবধানে থাকিস, আবার ছেলেটার মাথা খেয়ে বসিস না। আম্মু আমি কি এতই পচা? তুই তো আমারই মেয়ে। রাখি আমি। ইরা তো অনেক খুশি, যদিও আপনারা জানেন না এত খুশি হওয়ার কারণ কি। তাও একটু পরে গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। এখন সামনে কি হচ্ছে তা শুনে আসি। এদিকে আকাশ ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে দেখে অনেকগুলো কল, সেজন্য আবিরকে কল দেয়। হ্যাঁ আবির বলো। আপনি যাওয়ার পরে আমরা একজনকে ধরেছি। উফ, এই ভুলটা কেন করলে? কেন, কি হয়েছে? এখন তো ওরা অনেক সতর্ক হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। এখন তো ওদের খুঁজে বের করা কষ্ট হয়ে যাবে। একটা কাজ করলে কি হয়? ঠিক কাজ। সরাসরি রফিক চৌধুরী নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে ওনাকে গ্রেফতার করে ফেলি। ওনাকে গ্রেপ্তার করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে কি? আমরা তো জানি উনি সবটা করতেছে। ওনাকে না হয় আমরা গ্রেপ্তার করলাম, কিন্তু যারা ওনার হয়ে কাজ করে ওদের তো ধরতে পারবো না। সেজন্য আগে আমাদের ওনার যে লোকগুলো আছে ওদের এক এক করে ধরতে হবে। ওদের ধরার মাধ্যমে আমরা রফিক চৌধুরীকে ধরে নিতে পারবো। এখন তাহলে কি করব? যাকে ধরেছো তাকে ভালো করে খাতির যত্ন করো, ওর কাছ থেকে তথ্য বের করো ও কার থেকে মাল নিত। ঠিক আছে স্যার, তবে একটা কথা ছিল। আবার কি কথা? আপনাকে তখন কল করেছিলাম, একটা মেয়ে ফোনটা রিসিভ করেছে। সে কে? এই রুমে মেয়ে আসবে কি করে? তাছাড়া তুমিও তো ভুল শুনেছ। সেজন্য বাজে বকা বন্ধ দিয়ে যে কাজ দিয়েছি সে কাজ করো। তবে একটা তোমাকে বলা হয়নি কথা। ওই মেয়ের ব্যাপারে বলবেন কে? ওখানে মেয়েদের কিডন্যাপ করা হতে পারে, সেজন্য পুলিশকে বলবে পুরো শহর যেন নজরদারিতে রাখে। কয়েকটা দিন পুরো গাড়ি যেন চেকিং করা হয়। কি বলেন? ওরা মেয়েদের কেন কিডন্যাপ করবে? যখন কিডন্যাপ করবে তখন ওদেরকে ধরে জিজ্ঞেস করে নিও। এখন যা বলেছি সে অনুযায়ী কাজ করো। ঠিক আছে স্যার, তাই করব। এইদিকে কল কেটে দেয়। পরের দিন সকালবেলায় ইরা আবারও খাবার এনে আকাশকে খাইয়ে দিতে থাকে। আকাশ অসুস্থ থাকায় ইরা কোথাও আর ঘুরতে বের হয়নি, আকাশের সেবা যত্ন করতে থাকে। 2 দিন পরে মোটামুটি আকাশ এখন অনেকটা সুস্থ হয়েছে। সেজন্য ম্যাম এবার আমরা ফিরে যাই। কেন, কোনো কাজ আছে নাকি? ওইদিকে তো কাজ পড়ে আছে, তা তো আপনি জানেন। তোমার তো পুরো কাজ আমার দেখাশোনা করা। তাছাড়া সবে মাত্র পাহাড় সমুদ্র দেখা হয়েছে, এবার শুধু ঝর্ণা দেখা বাকি। এটা দেখেই চলে যাব। সত্যি বলছেন তো? মিথ্যা বলার কি আছে? মিথ্যা না বললেই ভালো। তাহলে কাল ঝর্ণা দেখতে যাব, ঠিক আছে? ঠিক আছে, তো আজকে একটা কাজ করতে পারবেন? কি কাজ? এখানে যখন এসেছেন তখন এখান থেকে কিছু শপিং করে নিন। এটা বন্ধ হবে না, তবে আমার যে সব আছে। তবে এখানকার খাবার খেতে পারলে ভালো হতো। তাহলে চলুন আজকে এখানকার খাবার খেয়ে দিনটা পার করি। তাহলে একটা কাজ করো, তুমি তৈরি হয়ে নাও, আমিও তৈরি হয়ে নিই। তাহলে দুপুরের খাবার বাইরে খেয়ে নিব। ঠিক আছে ম্যাম। যাও তাহলে রেডি হও। তা রেডি হতে কি পারবে নাকি আমার সাহায্য লাগবে? আমি একাই পারবো।
কতটা যে পারো তা তো এই কয়েকটা দিনে ঠিকই আমি দেখেছি। যেখানে গোসল করতে আমার সাহায্য লাগে সেখানে একা একা তৈরি হবে কিভাবে? সেটাই আমি ভাবছি। সেটা হয়ে যাবে, চিন্তা করবেন না। ঠিক আছে, যাও তাহলে। দুইজন দুই রুমে এসে তৈরি হতে থাকে। এইদিকে তখনই ঈশা কল করে। সেজন্য কল রিসিভ করে, তুই কবে ফিরবি? আর আকাশ কোথায়? আমি তো কাল বাদে পরের দিন। কিন্তু আকাশকে দিয়ে তোর কি কাজ? কি জানিস না আমি আকাশকে পছন্দ করি? সেটা তো আমি জানি। তাহলে ওকে তুই এখানে না পাঠিয়ে দিয়ে তোর কাছে কেন রেখে দিলি? এমনভাবে বলছিস মনে হচ্ছে ও ওখানে থাকলো তুই দেখা করতে পারবি বা ঘুরতে পারবি ওকে নিয়ে। সেটা তো পারবো না। এই জন্য তো পাঠাইনি। আচ্ছা শোন, ওর খেয়াল রাখিস। সেটা নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা শোন, তুই বাসায় ফিরলে তোর বাবার সাথে কথা বলিস তো। কোন ব্যাপারে? আমি আকাশকে বিয়ে করব, সেজন্য তোর বাবা যেন ওকে ছেড়ে দেয়। আচ্ছা আমাকে একটা কথা বলতো। কি কথা? তুই যে বিয়ে করার জন্য বারবার বলছিস, আকাশ কি তোকে আজও বিয়ে করবে? না করার কি আছে? আমি কি দেখতে খারাপ নাকি? না টাকা পয়সা কোনো দিক দিয়ে আমার কম আছে? সে তো নেই। আচ্ছা আমি যখন আসবো তুই সরাসরি ওকে জিজ্ঞাসা করে নিস। এই বলে কল কেটে দেয়। তারপর ইরা কিছু একটা ভাবতে থাকে। এতটাই মগ্ন হয়ে যায় যে কতটা সময় পার করে দিয়েছে নিজেও জানে না। এইদিকে আজকেও আবার চলে এসেছে ইরার রুমে। ইরা আসছে বলে রুমে এসে আকাশ আজকেও অবাক হয়। এদিকে আকাশ যে এসেছে ইরার তো সেদিকে কোনো খেয়ালই নেই। কি ব্যাপার, ওনার আবার কি হয়েছে? বিছানায় এরকমভাবে শুয়ে আছে, আবার জামাও পরেনি, কিছু হয়েছে? এরকম অবস্থা দেখে আকাশ অনেকটা ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে পানি এনে ইরার মুখে ছিটিয়ে দিতে থাকে। পানি পড়াতে ইরা তাড়াতাড়ি করে উঠে বসে। এটা কি হলো? আপনি এরকম অবস্থা শুয়েছিলেন, সেজন্য আমি ভাবলাম অজ্ঞান হয়েছিলেন, সেজন্য পানি দিলাম। আমি অজ্ঞান হইনি, কিছু একটা ভাবছিলাম। বুঝলাম কিছু একটা ভাবছিলেন, কিন্তু জামাটা কি দোষ করেছে? জামাটা তো অন্তত পরে নিতেন। আকাশের কথায় ইরা ওর দিকে তাকিয়ে নিজেই লজ্জা পায়। তার তেমন কোনো রিয়াকশন নেই। আসলে আমার বান্ধবী কল করেছিল তো, ওর সাথে কথা বলে কিছু একটা ভাবতে ভাবতে এরকম হয়ে গেছে। এখন যদি আমার জায়গায় অন্য কেউ আসতো তাহলে আপনার সর্বনাশ হয়ে যেত। তুমি দেখাতে কি সর্বনাশ হয়নি? আমি তো প্রথম দেখছি না, সেজন্য সর্বনাশ হওয়ার তো কিছু নেই। একটু বুঝিয়ে বলো তো ব্যাপারটা। একটা খুন করলে যেমন ফাঁসি হয়, আবার 2টা করলেও সেম ফাঁসি হয়, আবার 10টা করলেও সেম ফাঁসি হয়, তেমনি আমি আপনাকে মোটামুটি এই নিয়ে 3বার দেখা শেষ। সেজন্য প্রথম যখন দেখেছি তখন তো সর্বনাশ হয়ে গেছে। এখন যতবারই দেখে না কেন সে ঘুরে ফিরে তো একই জায়গায় এসে দাঁড়ায়। তা আমার এত বড় সর্বনাশ যখন করেছো তখন আমার বিয়ে হবে কি করে? কি বলেন? আপনার কি কোনো দিকে কম আছে নাকি? কোনো কিছুরই তো কমতি নেই। কিন্তু আমার সর্বনাশ যে তুমি করে ফেলেছো। এখন আমি অন্য কাউকে যদি বিয়ে করি তাহলে তো। আমি আপনার কথা বুঝতে পারছি না। ধরো যদি কখনো আমি তোমাকে বলি তুমি যে আমার সর্বনাশ করেছো সেজন্য আমাকে বিয়ে করতে, তাহলে করবে কি বিয়ে? সর্বনাশ যখন আমি করেছি তখন বিয়ে করতে কোনো আপত্তি নেই। কথাটা শুনে ইরা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। এইদিকে, ম্যাডাম এবার জামা পরে বাইরে আসেন, আমি অপেক্ষা করতেছি। বাইরে যেতে হবে না, যা দেখার সব তো দেখিয়ে নিয়েছো, এখন বাইরে যাওয়ার দরকার নেই। 1 মিনিট সময় দাও, জামাটা পরে বের হচ্ছে। এই বলে ইরা জামা পরে নেয়। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে জানি অনেকটা খারাপ হয়ে গেছে কথাগুলো, কিন্তু আমি শুধু বলেছি জামা ছিল না শরীরে। এর বাইরে আরও অনেক পোশাক ইরার শরীরে থাকতে পারে, সেজন্য নেগেটিভ চিন্তা করবেন না। ওরা রেডি হয়ে বের হয়, এরপর অনেক রকম খাবার খেতে থাকে। ওই দিনটাও ওদের ওইভাবে কেটে যায়। রাতে দুজনেই হোটেলে ফিরে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবারও দুজনে ঝর্ণা দেখতে বের হয়। ইরা দাঁড়িয়ে আছে আর ঝর্ণার পানি দিয়ে গোসল করতে থাকে। এইদিকে আকাশ পাশে দাঁড়িয়ে আছে। অনেকবার ইরা বলেছে, কিন্তু আকাশ আসার সময় এক্সট্রা কোনো পোশাক আনেনি বলেই ভেজেলি। এইদিকে ইরার গোসল শেষ, সেজন্য ইরার কিছু জামা দিয়ে একটা জায়গায় নিয়ে আসে যেখানে পোশাক চেঞ্জ করতে পারবে। ওখানে পোশাক চেঞ্জ করে ওরা চলে আসে হোটেলে। ওখান থেকে এয়ারপোর্টে এসে প্লেনে করে চলে আসে নিজেদের দেশে। এয়ারপোর্ট থেকে বের হয়ে, শোনো তোমাকে একটা কথা বলি। কি কথা? আমার বান্ধবী ঈশা বাহিরে আছে, ও যদি তোমাকে বিয়ে বা প্রপোজ করে
ভুলেও ওর প্রস্তাবে রাজি হবে না। ঠিক আছে। মনে থাকে যেন। এরপর ওরা গাড়ির কাছে আসে। ওখানে ঈশা তো আকাশকে দেখে জড়িয়ে ধরে। এতে ইরার তো অনেক রাগ হয়। কেন রাগ হয় আশা করি আপনারা অনেকে এতক্ষণে বুঝে ফেলেছে। তাও নিজেকে কোনোভাবে সান্ত্বনা দেয়। এত ঢলাঢলি করতে হবে না। এতদিন ওকে কাছে পাইনি। আমি ঠিক বুঝলাম না। কোনটা বুঝলে না? এই যে আমাকে না দেখতে পেয়ে তোমার এত কষ্ট হচ্ছে কেন, সেটার কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা শোনো, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কি কথা? আমি তোমাকে ভালোবাসি আকাশ। এই কথাটা শুনে ইরা যতটা না অবাক হয়, আকাশ এর চেয়ে বেশি অবাক হয়। কিন্তু আমি তো বিবাহিত। এই কথাটা শুনে ঈশা যতটা অবাক হয়েছে, এবার ইরা আরো বেশি অবাক হয়। কি? তুমি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। কিন্তু আমাকে ইরা তো বলেনি এসব কথা। আসলে আমরা নিজেদের পার্সোনাল কথাবার্তা কাউকে বলি না। তাই বলে বিবাহিত এটা তো বলার প্রয়োজন ছিল। দিলে তো আমার মন ভেঙে। আপনি যে আমাকে পছন্দ করবেন সেটা তো আমি জানতাম না। আমি আগেই বলার দরকার ছিল। ইরা, আমি তাহলে যাই। এইদিকে ঈশা তো চলে যায়। ইরাও গাড়িতে বসে পড়ে। কিছু দূর যাওয়ার পরে, আচ্ছা তুমি ওকে মিথ্যা কেন বললে? তোমার বান্ধবী কিন্তু দেখতে খারাপ না। যে কোনো ছেলেই ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলবে, সেটা তুমিও জানো। যদি ও তোমার থেকে কিছুটা কম সুন্দর, তাও 10 জন ছেলের মধ্যে 8 জন ছেলে ঠিকই পছন্দ করবে। কিন্তু আমি যদি ওকে রিজেক্ট করে দিতাম তাহলে ও অনেক কষ্ট পেত। সেজন্য এই মিথ্যা বলার কারণে কষ্ট অনেক কম পাবে। বাহ, তুমি তো দেখি সবই জানো, সবই বুঝো। জি ম্যাডাম, জানতে তো হবে। এদিকে ওরা একটা সিগনালে আটকা পড়ে। তখন আকাশ খেয়াল করে 2টা মেয়ে ড্রাগস নিচ্ছে। ওদের পাশে 4টা ছেলে বসে আছে। একটু পরেই মেয়েগুলো অজ্ঞান হয়েছে। তুমি একটু বসো, আমি আসতেছি। এখন আবার কোথায় যাবে? ওই মেয়েগুলোকে বাঁচাতে হবে। ওরা আবার কি করলো? ওদের ড্রাগস দিয়ে অজ্ঞান করে ফেলেছে। আমি যদি ভুল না করি ওদের এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এতটা শিওর হচ্ছ কি করে? এই জন্য এতটা শিওর হচ্ছি, দেখো সিগন্যাল শেষ হলেই ওরা মেয়ে 2টাকে গাড়িতে তুলে নেবে। তাহলে তো ওদের বাঁচাতে হবে। সেটা তো করতেই হবে। এরপর আকাশ আবিরকে কল দেয়। আবির কল রিসিভ করতেই ওকে সবটা বলে। আবিরও লেট না করে ওখানে গাড়ির সাথে আরও কিছু লোক নিয়ে আসতে থাকে। এদিকে সিগন্যাল শেষ হতেই ওরা মেয়েগুলোকে সত্যি সত্যি গাড়িতে তুলে নেয়। এবার বিশেষ হলো তো। কিন্তু ওদের নিয়ে গিয়ে কি করবে? ওদের দিয়ে ব্যবসা করাবে। কি ব্যবসা? এইদিকে গাড়ি চালিয়ে ওদের ফলো করতে থাকে। সাথে ইরাকে সবটা বোঝাতে থাকে। সবটা বোঝানো হয়ে এলে, এত খারাপ কাজ করে এরা, ওদের তো গুলি করে মারা উচিত। চিন্তা করো না, একদিন ওদের মূল বস যিনি ওনাকে তোমার সামনে এনে দাঁড় করাবো। দেখে তুমি গুলি করে মারতে পারো কিনা। আমি তো গুলি করতে পারি না। গুলি করতে না পারো, গুলি করার জন্য কথাটা তো বলতে পারবে। সেটা পারবো। এইদিকে ওরা লক্ষ্য করতে থাকে। অন্যদিকে আবিরও চলে এসেছে প্রায় কাছাকাছি। ওরা মেয়েগুলোকে নিয়ে একটা জঙ্গলের ভেতর আসে। আকাশ গাড়ি থামিয়ে ওদের ফলো করতে থাকে। ওদের সাথে এবার আবিরও যুক্ত হয়। ওরা এই বাড়িটা পুরো ঘেরাও করে। ওখানে অভিযান চালিয়ে মেয়েগুলোকে উদ্ধার করে। সাথে ওই 4টা ছেলেকে জব্দ করে। এখন বল, তোরা কার হয়ে কাজ করছিস? এক কথায় সব ডিটেলস বল। আমরা বন্ধুরা, ছেলেগুলোকে আজও সত্যি কথা বলবে? যদিও সত্যি কথা বলে, কিন্তু কার নামে বলবে? এই গল্পের বাকি রহস্যগুলো এবং এই সব প্রশ্নের উত্তর আপনারা সিজন 2-এ জানতে পারবেন।